আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026 ব্যাচের জন্য আয়োজন করা বিজ্ঞান বিষয়ক কমপ্লিট কোর্সে। এবং এসএসসি 2026-এর বিজ্ঞান বিষয়ক যে তোমাদের খুঁটিনাটি অনেক সমস্যা ছিল সেটার জন্য এই কমপ্লিট কোর্সটা এসেছে এবং এই কোর্সে আমরা প্রত্যেকটি বিষয় ধরে ধরে পড়াচ্ছি, যার ফলে এই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ক্লাস, যেটা প্রথম অধ্যায় উন্নতর জীবনধারা, এবং আমরা উন্নত জীবনধারা অধ্যায়ের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ লাইন, প্রত্যেকটি বিস্তারিত ব্যাখ্যা সহ পড়তে যাচ্ছি। যার এরকম ভিডিও যদি তোমরা পরীক্ষার আগের দিন রাতেও দেখো, যাতে তোমাদের এটা বুঝতে বা পড়তে সুবিধা হয়। তো এই কারণে অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবা, পাশাপাশি বেল আইকন অন করে দিবা। অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওইখানে এক্সাম রিলেটেড বিভিন্ন আপডেটটা হয়, চাইলে ওইখানে ফলো করে পড়াশোনা রিলেটেড আপডেটটা থাকতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে যে ক্লাসটা এটা শুরু করি। চলে আসছি আমরা আমাদের প্রথম অধ্যায় নাম হচ্ছে উন্নত জীবনধারা, এবং আমরা প্রথম অধ্যায় সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয় একটু পড়বো। আমরা কালিটা একটু চেঞ্জ করে নিই, কারণ কি লাল কালিটা বুঝতে বা পড়াতে সুবিধা হয়। আচ্ছা, খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না, অর্থাৎ খাদ্য আসলে সকল এসেনশিয়াল একটা প্রোডাক্ট। খাদ্য ছাড়া সার্ভাইভ করাও খুব কঠিন। দেহের বৃদ্ধি, বিকাশ এবং দেহের টিস্যুগুলোর ক্ষতিপূরণ কিংবা শক্তি উৎপাদন এ ধরনের কাজের জন্য নিয়মিতভাবে আমাদের বিশেষ কয়েক ধরনের খাদ্যের প্রয়োজন হয়। অর্থাৎ আমাদের শরীরের কী কারণ? প্রথমত টিস্যুগুলো, অর্থাৎ আমাদের দেহেতে ক্ষয়গুলো হচ্ছে, এই ক্ষয়গুলো থেকে রিকভার করার জন্য যেমন আমাদের খাদ্যর প্রয়োজন, পাশাপাশি কি আমাদের দৈনিক যে শক্তিটা হয়, অর্থাৎ আমাদের যে খাওয়া দাওয়ার পরে আমাদের যে শক্তিটা আসবে, এইটাও কিন্তু শক্তি উৎপাদন এটার মাধ্যমেই হয়ে থাকে। আমাদের স্বাস্থ্য বহুল অংশে নির্ভর করে যে আমরা খাদ্য খাই তার গুণগত মানের উপর, অর্থাৎ আমরা যা খাবার খাই তার গুণগত মানের উপরই আসলে আমাদের খাদ্যের মান নির্ভর করে। খাদ্য আমাদের চেহারায়, কাজকর্মে, আচরণে বা জীবনের মানে পার্থক্য ঘটাতে পারে, অর্থাৎ খাদ্য আমাদের ওভারঅল সকল কিছুতেই পার্থক্য ঘটাতে পারে। শোষণ ক্রিয়ার মধ্যে খাদ্যের ভেতরকার রাসায়নিক, অর্থাৎ এর ভিতর রয়েছে যে খাদ্য আমাদের কিসে কিসে পার্থক্যটা এটা বোঝায়, যে চেহারায়, কাজকর্মে, আচরণে, জীবনের মানে উন্নয়ন ঘটাতে পারে। এবার হচ্ছে শোষণ ক্রিয়ার সময় খাদ্যের ভেতরকার রাসায়নিক শক্তিসহ শক্তির রূপ আসলে বিভিন্ন রূপে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ আমাদের যে রূপগুলো আছে এটা কীভাবে কী হচ্ছে, তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবং এটাই আসলে আমাদের শোষণ ক্রিয়া, আমাদের কি শ্বাস যেই গ্রহণ প্রক্রিয়াটা, এটাই তো আসলে শোষণ ক্রিয়া। জীবদেহের জৈবিক ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করা, অর্থাৎ আমাদের জীবদেহের যে ইন্টারনাল ওয়ার্কগুলো আছে, অর্থাৎ যে কাজগুলো আমাদের জৈবিক ক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে আমাদের দেহ পরিচালনা বা শরীর পরিচালনার জন্য, সেইটাও কিন্তু খাদ্যই করে থাকতেছে। প্রত্যেকটা জীব তার পরিবেশ থেকে প্রয়োজন মতো সময় মতো খাদ্য গ্রহণ করে। প্রতিটি খাদ্যই আসলে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ। এই জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসেচকের সাহায্যে আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্যে পরিণত হয়, এবং এই প্রক্রিয়াকে পরিপাক বলে। তাহলে আপনাদের যদি পরিপাকের সংজ্ঞা জিজ্ঞাসা করা হয় আসলে পরিপাক কি, তাহলে কি আমাদের যে জটিল খাদ্যগুলো আছে, জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসেচকের সাহায্যে আমাদের পরিপাক তন্ত্রের বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্য উৎপাদন হয়, এই প্রক্রিয়াকে আসলে পরিপাক বলা হচ্ছে। আসলে পরিপাকের এই যে সংজ্ঞাটা, এটাতে কিন্তু বহু নির্বাচনীতেও আসতে পারে এবং অনেক কিছুতে আসতে পারে। পরিপাক হওয়া খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয় এবং এটাকে আত্তীকরণ বলে। তাহলে আমাদের যদি আত্তীকরণের সংজ্ঞা আসে, সেটা কি, যে পরিপাক হওয়া খাদ্যটা আছে, এই পরিপাক হওয়া খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে প্রথমত এটার সাথে সংযোজিত হচ্ছে, অর্থাৎ যোগ হচ্ছে, এবং এই যে প্রক্রিয়াটাকে এটাকে বলা হচ্ছে আত্তীকরণ। আমরা এক একটা কালিতে দেখা দিচ্ছি যাতে তোমাদের পড়তে বা বুঝতে সুবিধা হয়। এবার যদি আমরা দেখি যে আসলে কী আছে, তারপরটাই পরিপাকের পর অপাচ্য খাদ্য, যেটা আমাদের উচ্ছেদ মানে অবশিষ্ট যেটা বলে, বা যেটা আমাদের খাওয়া হয়ে গেছে শরীরে অতিরিক্ত, বিশেষ প্রক্রিয়ায় দেহের মাধ্যমে নির্গত হয়। দ্যাটস মিন হচ্ছে আমাদের ক্লিনিং সিস্টেম, অর্থাৎ আমাদের শরীরে যেটা আমাদের ড্রেনিং সিস্টেম হয়। এবার আছে অধ্যায় শেষে আমরা যেটা শিখবো, অর্থাৎ আমরা যদি আপনারা যে চান যে আসলে এই জিনিসটার কী কাজ, এটার একটাই কাজ, যেটা আমরা অধ্যায় শেষে একটা রিক্যাপ বা একটা রিকল নিতে পারে যে আমরা এই টপিকগুলোকে আসলে শেষ করেছি কিনা। যদি শেষ করেন তাহলে তো ভালো, যদি দেখেন যে কোনো টপিকের সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ আইডিয়া নেই, আপনি আবার ভিডিওটা রিভাইন্ড করে দেখতে পারেন। এটা আপনাদের জাস্ট একটা রিকল টাইপে, এবং এইটা আমি এবার বলতেছি না, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার চলে আসি আমরা একদম আমাদের অন পয়েন্ট অন পার্টে। মেইন এটা হচ্ছে খাদ্য পুষ্টি। পুষ্টিবিজ্ঞান অনুসারে আমরা যা খাই তা কিন্তু খাদ্য নয়। তাহলে পুষ্টিবিজ্ঞানের ভাষায় তাহলে খাদ্য কি? শুধু সব আহার্য বস্তুকেই খাদ্য বলা যাবে না, কারণ কি যে আমাদের অনেক কিছুই তো খায়, আমাদের অনেকে তো অনেক ধরনের ক্ষতিকারক দ্রব্যও খায়, দ্যাটস মিন নেশা করে। তো এটা তো আসলে খাদ্য না, আমরা যা খাই তা কোনোদিন খাদ্য হচ্ছে না। যেগুলো আসলে কাকে খাদ্য বলা হচ্ছে, যদি আমরা দেখি যে খাদ্যর আসলে আমরা কাকে স্পেসিফিক খাদ্যের সংজ্ঞা হিসেবে এটাকে ব্যবহার করছি, যেগুলো জীবে বৃদ্ধি সাধন করে, শক্তি
উৎপাদন করে, রোগ প্রতিরোধ করে এবং ক্ষয় পূরণ করে। এক কথায় দেহের পুষ্টি সাধন করে, তারাই আমরা খাদ্য বলতেছি। অর্থাৎ খাদ্যর সংজ্ঞা কি, যে আসলে আজ প্রথমত জীবের বৃদ্ধি করবে, সাধন করবে, শক্তি উৎপাদন করবে, রোগ প্রতিরোধ এবং ক্ষয় পূরণে তার কাজ করবে। পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে পরিপাক ও শোষণ করা এবং আত্তীকরণ দ্বারা দেহের চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ এবং বৃদ্ধি ক্ষয় পূরণ করা হয়। তাহলে এটা যদি আপনারা খুবই সুন্দর করে একটু যদি আন্ডারলাইন করে দিই যে আসলে পুষ্টি কি, পুষ্টি হলো কি, পরিবেশ থেকে আমাদের প্রয়োজনীয় খাদ্যবস্তু প্রথমে আহরণ করতে হবে, তা পরিপাক বা শোষণ করে অর্থাৎ খাওয়ার যে সিস্টেমটা, এবং আত্তীকরণ কিন্তু আমরা রিসেন্টলি পড়েছি। এবং আত্তীকরণ শক্তির চাহিদা পূরণ করবে, কী করবে, দেহের শক্তির চাহিদা পূরণ করে রোগ প্রতিরোধ করবে, বৃদ্ধি ও ক্ষয় পূরণ করবে। এবং এই যে বৃদ্ধিটা করবে, এটাই আসলে পুষ্টির কাজ। পুষ্টির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নিউট্রিশন, অর্থাৎ নিউট্রিশন যদি বলা যায়, নিউট্রিশন শব্দের বাংলা প্রতিশব্দটা কি, এটা হচ্ছে পুষ্টি। অপরদিকে খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের বেঁচে থাকার জন্য দরকারি শক্তির যোগান দেয়, একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলা হয়ে থাকে। তাহলে নিউট্রিয়েন্টস কাকে বলে, নিউট্রিয়েন্টসের সংখ্যাটা যদি আপনাদের জিজ্ঞাসা করা হয়, যে নিউট্রিয়েন্টস হচ্ছে আমাদের শরীরের যে দরকারি যে যৌগগুলো আছে, তো জৈব অজৈব যাই থাকুক, জীবের বেঁচে থাকার জন্য দরকারি শক্তি যেগুলো যোগান করে, তাকেই হচ্ছে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলা হচ্ছে। তাহলে আমরা নিউট্রিয়েন্টস সম্পর্কে যখন আমরা জেনে যাচ্ছি, তখন তো বুঝতে পারছি যে আসলে নিউট্রিয়েন্টস সম্পর্কে কাকে কী বলে না বলে। তো এইটার পরে আসলে নিউট্রিয়েন্টসের যেই যেমন গ্লুকোজ, খনিজ লবণগুলো, প্রথম হচ্ছে খনিজ লবণ, ভিটামিন হচ্ছে ইত্যাদি নিউট্রিয়েন্টস। অর্থাৎ নিউট্রিয়েন্টস বলতে তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে নিউট্রিয়েন্টস আসলে কি। আমরা বলতে পারি যে খাদ্যের কাজ প্রধানত তিনটি। প্রথমত হচ্ছে খাদ্য দেহের গঠন করে, বৃদ্ধি সাধন করে, ক্ষয়পূরণ করে এবং রক্ষণাবেক্ষণ করে। প্রথমে একটা কাজ গেল, এরপরে কি খাদ্য দেহে তাপ উৎপাদন করছে এবং কর্মশক্তি উৎপাদন করছে, আমরা ব্যাখ্যা করব। খাদ্য রোগ প্রতিরোধ করে এবং দেহকে সুস্থ সবল রাখে। অর্থাৎ এখানে যদি আমরা বলি যে আসলে খাদ্যের কাজ প্রথমত কি, খাদ্য প্রথমে দেহ গঠন করতেছে, অর্থাৎ একটা মানুষের দেহ গঠনে কিন্তু খাদ্যের ভূমিকা আছে। তারপর যদি আমরা দেখি যে আসলে কী কাজ করতেছে, সেটা হচ্ছে বৃদ্ধি সাধন করতেছে, অর্থাৎ দেহের বৃদ্ধিটাও কিন্তু খাদ্য তৈরি করতেছে। তারপর যদি আমরা দেখি যে আসলে কী আছে, তারপর হচ্ছে ক্ষয় পূরণ, অর্থাৎ দেহে কিন্তু ক্ষয় হচ্ছে, এটাও পূরণ করতেছে এবং পরিশেষে রক্ষণাবেক্ষণও করতেছে। আর খাদ্যের দেহে যদি তাপ উৎপাদন করে, কর্মশক্তি প্রদান করে, অর্থাৎ কি তাপ উৎপাদন মানে কি, আমাদের শরীরের যে খাবারগুলো আমরা খাচ্ছি, এগুলো কিসে রূপান্তরিত হচ্ছে, তাপে, এবং এই তাপটা আমাদের কি হচ্ছে, উৎপাদন করে কর্মশক্তি প্রদান করছে। এবং পরিশেষে যদি দেখি যে আসলে আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, যে খাদ্য রোগ প্রতিরোধ করে। অর্থাৎ আমাদের এই যে খাওয়া আছে, বলে না যে এইটা খাও, ছোটো মাছ তার খাইলে চোখে জ্যোতি বাড়ে, দ্যাটস মিন কি, আমরা চোখের যে জ্যোতিটা বাড়ায়, এটার সাথেই আসলে খাদ্যের প্রতিরোধটা বেজে যায়, দেহকে সুস্থ করে, সবল করে এবং কর্মক্ষম রাখে, অর্থাৎ আমাদের শরীরকে অ্যাক্টিভ রাখে। যে আমরা না খাই, যেমন কি এখন যদি আমি না খেয়ে সারাদিন বসে ভিডিও বানাই, আমার কিন্তু ভিডিও বানাতে এনার্জি আসবে না, এবং এটাই কিন্তু আসলে খাদ্যের কাজ। এবং আমরা এতটা সুন্দরভাবে পড়তেছি যাতে আমাদের পরীক্ষার আগের রাত্রেও যদি কেউ ভিডিওটা দেখে, ভাই তোমার পরীক্ষা ভালো হতে যাচ্ছে। খাদ্যের উৎপাদন হচ্ছে 6টি। কী কী আছে উপাদানগুলো, এক হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং সর্বশেষ আছে পানি। আর স্নেহ শর্করা জাতিকে আসলে কী কী বলা হয়, আমরা এক একটা জিনিসকে যদি বুঝি যে স্নেহ কী বা স্নেহের এইগুলোর কাজ কী। প্রথমত হচ্ছে এখানে যদি দেখি যে স্নেহ বা শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য। তাহলে স্নেহ শর্করা হচ্ছে কি, আমাদের শক্তি উৎপাদক খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তী আমিষযুক্ত খাদ্যকে বলা হচ্ছে দেহ গঠনের দেহ গঠনের খাদ্য, অর্থাৎ আমিষকে বলা হচ্ছে দেহ যে গঠন হয় সেটা খাদ্য। আর যদি এর বাইরে এসব উৎপাদক অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন ভিটামিন, খনিজ লবণ, পানি আর দেহ সংরক্ষণ উৎপাদন, এবং এইগুলোকে দেহের অন্যান্য কাজে লাগে। এবার আমরা দেখি যে আসলে খাদ্যকে কয়টি উপাদান বা কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমত হচ্ছে খাদ্য উপাদান, এটাকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে সহায়ক। মুখ্য কি, একটা হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, তিনটা হচ্ছে মুখ্য উপাদান, এটা আমাদের দেহের মুখ্য মানে মাস্ট। আর সহায়কগুলো কি, এগুলো হচ্ছে এইগুলোকে ডাইজেস্ট হতে সাহায্য করে, যেমন ভিটামিন, খনিজ লবণ, পানি এবং আঁশটা হচ্ছে সেলুলোজ টাইপের যেগুলো, এগুলো আমরা। এবার চলে আসতেছি আমাদের কার্বোহাইড্রেটটা সম্পর্কে আমরা দেখবো। এবং শর্করা, অর্থাৎ শর্করাকে সে কার্বোহাইড্রেট বলা হয়, এটা হচ্ছে 1.1 চলে যাচ্ছি, আমরা খুবই দ্রুত আগাচ্ছি এবং খুবই র্যাপিডলি এবং বুঝে আগাচ্ছি, তাই না? আচ্ছা, শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য, অর্থাৎ মানুষ শর্করা জাতীয় খাদ্য খায়। যেমন কি আমরা কি খাই, আমরা কিন্তু ভাত খাই, তাহলে ভাত আমাদের প্রধান খাদ্য। এবার যদি দেখে যে কী কী থাকে, কার্বন থাকে, হাইড্রোজেন থেকে, অক্সিজেন থাকে। তিনটার সংকেত যদি আপনারা দেখেন যে আসলে কার্বনের সংকেত কি সি, হাইড্রোজেনের সংকেত কি এইচ, এবং অক্সিজেনের যদি এগুলো এটাও ডাবল মৌল হিসাবে বসে, তো সেটা আলাদা কথা, কিন্তু এই তিনটা দিয়ে আসলে শর্করা তৈরি হয়। এবং শর্করা বর্ণহীন, শর্করা প্রথমত হচ্ছে বর্ণহীন থাকবে, তারপর কি থাকবে, শর্করা প্রথমে বর্ণহীন, গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত। ভাত খেয়ে দেখেন একটু মিষ্টি লাগবে, কিন্তু এটা কিন্তু অধিক মিষ্টি নয়। চিরা খান, মিষ্টি একটু লাগবে, কিন্তু অধিক মিষ্টি নয়, কারণ কি, এটা শর্করা একটু অল্প মিষ্টিযুক্ত। শর্করা আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে। তাহলে শর্করা আমাদের প্রথমে কী করতেছে, কর্মক্ষমতা বৃদ্ধি করতেছে, পাশাপাশি তাপ শক্তি উৎপাদন করতেছে। এবার হচ্ছে বেশ কয়েক ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট রয়েছে, এটা বিভিন্ন উৎস ভিন্ন। প্রথমত হচ্ছে উদ্ভিদ উৎস। উদ্ভিদ
উদ্ভিজ্জ উৎস কি কি আছে? উদ্ভিজ্জ উৎস হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। শ্বেতসার বা স্টার্চ যদি আমরা দেখি যে শ্বেতসার বা স্টার্চ কি, ধান, গম, ভুট্টা, অন্যান্য শস্যদানা স্টার্চের প্রধান উৎস। তারপরে আপনাদের বলি, যদি বলা হয় যে স্টার্চ বলতে কি বোঝানো হচ্ছে, শ্বেতসার জাতীয়। এবং এছাড়া আলু, রাঙা আলু বা কচুতে শ্বেতসার পাওয়া যায়। দ্যাটস মিন হচ্ছে কচুর অপর নাম কিন্তু রাঙা আলু। এবং এটা যদি আপনাদের আসে, এটা কিন্তু একটু করার চেষ্টা করবেন, রিকল করার চেষ্টা করবেন। এবার যদি দেখি গ্লুকোজটাকে, এটা চিনির তুলনায় কম মিষ্টি, শর্করা থাকে আঙ্গুর, আপেল, গাজর, খেজুর। কিছুদিন আগে রমজান মাস গেল এবং রমজান মাসে আমরা কি করছি, আমরা ইফতারি করছি। ইফতারিতে আমরা কি খেয়েছি? আমরা খেয়েছি কি খেজুর। আপনারা অনেকেই মনে করছেন আসলে খেজুর তো মিষ্টি জিনিস, তাহলে তো এটা হয়তো শরীরের পক্ষে ক্ষতিকর না। আসলে খেজুরটা খাওয়া হয়েছে এই কারণে, কারণ কি আপনি সারাদিন রোজা রেখে কি হয়েছে, আপনার শরীর অনেক ক্লান্ত, আপনার শরীরে কোনো এনার্জি নেই। প্রথমত কি আপনার শরীরকে এরা কর্মশক্তি দিয়েছে, এবং দ্বিতীয়ত কি করেছে, তাপ শক্তি উৎপাদন করেছে, যাতে আপনি আবার অ্যাক্টিভ হয়েছেন। দেখবেন না ইফতারি টিফতারি করে একটা সারাদিন পর একটা এনার্জি নাই। আমরা তো কি করছি, শরবত খাই। সুন্নাত, খেজুর খাওয়া সুন্নাত কেন, এবার হয়তো বা আপনারা বুঝতে পারছেন। আসলে শক্তির জন্যই আসলে এই কথাবার্তা বলা হয়েছে। এবার যদি ফ্রুক্টোজটা দেখি, যে হচ্ছে আম, পেঁপে, কলা, কমলালেবু, মিষ্টি ফল, এগুলোর মধ্যে ফ্রুক্টোজ থাকে। এবং এই ফল শর্করাও বলা হয়, দ্যাটসমিন এটাকে ফ্রুট সুগারও বলা হয়ে থাকে। তাহলে ফ্রুট সুগারটা যদি আপনাদের বলা হয়, আপনারা এটা একটু খেয়াল করবেন। এবং সুক্রোজ হচ্ছে আখের রস, চিনি, গুড়, মিশ্রি ইত্যাদি থেকে হচ্ছে সুক্রোজ থাকে। এবার হচ্ছে সেলুলোজটা হচ্ছে বেল, আম, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল, সব ধরনের শাকসবজিতে সেলুলোজ থাকে। তাহলে আমরা খুবই সুন্দর করে এই যে 1 2 3 4 5টা টপিক ভালো করে বুঝে নিলাম। এবার যদি আমরা প্রাণীজ উৎসতে যাই, যে আসলে প্রাণীজ উৎস কি, প্রাণীজ উৎস হচ্ছে ল্যাকটোজ বা দুধ শর্করা, অর্থাৎ গরু, ছাগল, অন্যান্য প্রাণীর দুধে এই শর্করা থাকে। গ্লাইকোজেন হচ্ছে পশু বা পাখি জাতীয়, যেমন হচ্ছে মুরগি, কবুতর প্রভৃতি যকৃৎ, দ্যাটস মিন কলিজা, আর হচ্ছে মাংসে, পেশিতে গ্লাইকোজেন শর্করাটি থাকে। তাহলে কোথায় থাকতেছে, একটা হচ্ছে যকৃতে আর একটা হচ্ছে কিসে থাকতেছে, মাংসে, দ্যাটস মিন পেশিতে। এবার পুষ্টিগত গুরুত্ব দেখি, যে আসলে শর্করা খাওয়া কেন গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের পুষ্টিতে শর্করা অনেক ভূমিকা আছে। শর্করা শরীরের কর্মক্ষমতা বাড়ায় এবং তাপ উৎপাদন করে। জীবদেহে বিপাকীয়, দ্যাটস মিন হচ্ছে মেটাবলিক কাজের জন্য, অর্থাৎ বিপাকীয় কাজে যা আছে তার জন্য শক্তির প্রয়োজন হয়, এবং সেটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাওয়া হয়। দেখবেন যারা বডি বিল্ডিং করে এরা কিন্তু কার্বোহাইড্রেটটাকে কিন্তু তারা দেখবেন যে একটু অ্যাভয়েড করে, কারণ শরীরের যে ক্ষয়টা কিন্তু এটা অনেকাংশে শর্করা করে থাকে। এটাই আসলে গ্লাইকোজেন প্রাণীতে খাদ্য ঘাটতি, অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে। সেলুলোজ একটি অপাচ্য বা প্রাকৃতিক শর্করা আযুক্ত খাদ্য। আমাদের দৈনন্দিন মল থেকে, দ্যাটস মিন হচ্ছে আমাদের ক্লিনিং সিস্টেম আছে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। দ্যাটস মিন যারা শর্করা কম খায় দেখবেন তাদের একটা সমস্যা থাকে, যে দেখবেন যে ভাতটা কম খাচ্ছে, চিকেন খাচ্ছে, তাদের বাথরুমটা ক্লিয়ার হচ্ছে না। আপনার এটা হয়তো বা ওয়েট শুনতে হতে পারে, কিন্তু এটার একটা মানে কথাই এটা, যে শর্করা খাচ্ছে না তার শরীরের মেটাবলিকটা কাজ করবেন, এবং কাজ বিপাকেও যদি কাজ না করে আপনি শক্তিও পাবেন এবং আপনার ডাইজেস্ট সিস্টেমটাও কাজ করবে না। এছাড়া খাদ্য উৎপাদন কিংবা ফ্যাটের অভাব হলে শর্করা সংশ্লেষ তৈরি করে। অর্থাৎ শর্করা অভাবজনিত রোগ থেকে রক্ষা পেতে আমাদের প্রতিদিন প্রয়োজনীয় শর্করা জাতীয় খাদ্য খেতে হবে, এবং খাদ্য শর্করার পরিমাণ আবার চাহিদার তুলনায় বেশি হলে শরীরে অতিরিক্ত মেদ হিসেবে জন্ম হয়, তখন শরীর স্থূলকার হতে পারে, কখনো বহুমূত্র রোগও হতে পারে। দ্যাটস মিন ডায়াবেটিস। বহুমূত্র মানে হচ্ছে ডায়াবেটিস। অতিরিক্ত শর্করা খাওয়া কিন্তু ডায়াবেটিসের লক্ষণ। আপনার যদি অতিরিক্ত কেউ আবার শর্করা খান, এটা একটু অ্যাভয়েড করবেন। অর্থাৎ কোনো জিনিস আসলে কমও ভালো না, বেশিও ভালো না। একমাত্র যদি পড়াশোনা বেশি করেন তাহলে আপনার সেটা জন্য ভালো, কিন্তু এটা মাত্রা অতিরিক্ত ভালো না, যে সারাদিন 24 ঘন্টা তো কেউ পড়া যায় না। আমরা বাতাসটাকে অক্সিজেন গ্রহণ করি, সেটা ফুসফুসে আমাদের রক্তের সাথে মিশে যায়। রক্তের লাল রক্তকোষ এবং অক্সিজেন আমাদের শরীরের কোষে পৌঁছে যায় এবং গ্লুকোজের সাথে বিক্রিয়া করে তার শক্তি নির্গত করে। তাহলে আমরা কীভাবে বুঝলাম যে আমাদের যে শক্তিটা আছে এটা কীভাবে কাজ করতেছে, এবং এই শক্তি বেঁচে থাকার জন্য আমাদের শক্তির মূল উৎস। খাদ্যের মধ্যে নিহিত শক্তিকে কী বলা হয়, ক্যালোরি বা কিলো ক্যালোরি হিসেবে পরিমাপ করা হয়। তাহলে এই খাদ্য পরিমাপের একককে আমরা কী হিসেবে একাকার করতেছি বা কী দিয়ে, এটা হচ্ছে ক্যালোরি দিয়ে, যেটা ক্যালোরি হিসেবে বলা হয়। ক্যালোরি হচ্ছে শক্তি পরিমাপের একক। এই দেখো, ক্যালোরিকে বলা হয়ে থাকে শক্তি পরিমাপের একক। এবার যদি দেখি যে আসলে আর কি আছে, সেটা হচ্ছে খাদ্য জারণের ফলে যে শক্তি, তাপশক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যের ক্যালোরি বলে। তাহলে খাদ্য ক্যালোরির সংকেত তো আমরা পেয়ে গেলাম, যে খাদ্য বিভাজন, দ্যাটস মিন জারণের ফলে যেটা হচ্ছে খাদ্যের ক্যালোরি। 1 গ্রাম পানির তাপমাত্রা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেই পরিমাণ তাপশক্তি 1 ক্যালোরি। দ্যাটস আমরা সংখ্যাটা পেয়ে যাচ্ছি যে কি 1 গ্রাম পানি, কয় গ্রাম পানি, 1 গ্রাম পানি। 1 গ্রাম পানি কী করতেছে, 1 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তি প্রয়োজন করছে তার পরিমাণকেই যদি পরিমাপ করা হতো সেটা কি 1 ক্যালোরি
ক্যালোরি হতো। এবার যদি দেখি 1000 ক্যালোরি সমান হচ্ছে 1 কিলো ক্যালোরি, আমরা ওই যে 1 গ্রাম সমান 1000 কিলোগ্রাম, ওইরকম এক খাদ্য ক্যালোরি বলা হয় যা অন ফুড ক্যালোরি, অর্থাৎ কি তাহলে 1 কিলো ক্যালোরিকে বলা হয় অন ফুড ক্যালোরি। তাহলে আপনার যদি 1 কিলো ক্যালোরির এটা বলেন তাহলে এটাকে কি বলা হচ্ছে অন ফুড ক্যালোরি। খাদ্যের ক্যালোরিকে কিলো ক্যালোরি দিয়ে বোঝানো হয়, অর্থাৎ খাদ্যের ক্যালোরিকে যদি আপনি ক্যালকুলেশন করেন সেটাকে আপনার অবশ্যই কিলো ক্যালোরি দিয়ে বোঝাতে হবে। উদাহরণ দেওয়ার জন্য বলা যায় শর্করা বা প্রোটিন কিলো ক্যালোরি প্রায় হচ্ছে 4 কিলো ক্যালোরি বাই গ্রাম হচ্ছে থাকে, অর্থাৎ প্রতি গ্রামে 4 কিলো ক্যালোরি থাকে। স্নেহ জাতীয় খাদ্য অর্থাৎ ফ্যাটের ক্যালোরি সবচেয়ে বেশি, এখানে থাকে 9 কিলো ক্যালোরি বাই গ্রাম পার গ্রাম। তথা একটা খাদ্য ক্যালোরি বলতে বোঝায় খাদ্যটি সম্পূর্ণভাবে জারণ হলে কত শক্তি বের হবে, অর্থাৎ খাদ্যটি সম্পূর্ণ যদি আপনার শরীরটা ডাইজেস্ট করে নেয় তাহলে কত শক্তি পেতে পারে। পূর্ণবয়স্ক মানুষের দৈনন্দিন প্রায় 2500 কিলো ক্যালোরি, একজন নারীর জন্য প্রায় 2000 কিলো ক্যালোরির সমান খাদ্য খাওয়া প্রয়োজন। এই জিনিসটা আপনারা জানতেন কি না, এটা আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। এবার যদি আমরা আমিষ দেখি যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, অর্থাৎ আমাদের আমিষে কি আছে, প্রথমত কার্বন আছে, তারপর হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কিছু ক্ষেত্রে সালফার। এই 5টি মৌল, তাহলে কয়টি মৌল? 5টি মৌল। 5টি মৌলের সমন্বয়ে আমিষ তৈরি হয়। শরীরে আমিষ পরিপাক হওয়ার পর যেগুলো অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, অর্থাৎ এইগুলো হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডে পরিণত হচ্ছে, এবং অর্থাৎ বলা যায় যে এটি নির্দিষ্ট আমিষের পরিচয় কিছু অ্যামাইনো অ্যাসিড দিয়ে। অর্থাৎ আমরা যখন পড়তেছি বা বুঝতেছি যে কীভাবে কী কাজ করতেছে, তাহলে আমাদের কয়টা জিনিস হচ্ছে এখানে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং কিছু সময় এটা সালফারও ব্যবহার করতেছে। তাহলে সালফারের ব্যবহারটা তাদের কিন্তু এটা সবসময় না, কারণ সালফার সবসময় ব্যবহার হবে না, এবং সালফার যদি সবসময় ব্যবহার করতে যায় জিনিসটা কিন্তু অনেক সময় এটা তার যে ওই যে পুষ্টিগুণ এটা থাকবে না। এবং এটার পর যে মানুষের শরীরে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে, সেটা হচ্ছে আমিষ গঠনের একক, সেগুলো আমিষ গঠনের একক হিসেবে আখ্যা করা হচ্ছে। এবার হচ্ছে যদি আমরা দেখি যে উৎস বিবেচনা করা হলে আমিষ দুই প্রকার, একটা হচ্ছে প্রাণীজ, একটা হচ্ছে উদ্ভিজ্জ। অর্থাৎ উদ্ভিজ্জ আর একটা হচ্ছে প্রাণীজ, অর্থাৎ আমিষকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে প্রাণীজ আমিষ আর একটা কি উদ্ভিজ আমিষ। প্রাণী থেকে আমরা যে আমিষ পাওয়া যায় তাকে প্রাণীজ আমিষ বলে। সহজ সংজ্ঞা, যে প্রাণী থেকে যে আমিষটা পাচ্ছি তাকে প্রাণীজ আমিষ বলবে। আর একটা কি, যেটা মাছ, দুধ, ডিম, ছানা, পনির ইত্যাদি আমিষ পাই, এটা হচ্ছে কি আমিষ, এটা আমাদের এই আমিষটা, অর্থাৎ যেটা প্রাণীজ আমিষ। উদ্ভিদ থেকে আমিষ পাওয়া যায় হচ্ছে উদ্ভিজ আমিষ, ডাল, সিমের বিচি, মটরশুঁটি, বাদাম, এগুলো হচ্ছে উদ্ভিজ আমিষ। ডালে কিন্তু আমিষ, ডালটা আবার আপনারা শর্করা পাবেন না, যে ডালটা শর্করা। আবার যদি দেখি যে অ্যামাইনো অ্যাসিডের 20টা অ্যাসিডের মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিডকে হচ্ছে লাইসিন, ট্রিপেটোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, লিউসিন, অ্যালাইসোলিন, ফিনাইল অ্যালাইন এবং থিওনাইনকে বলা হয়ে থাকে। আসলে এই যে 8টা আছে, এই 8টা অ্যাসিডের ভিতর আসলে এই 8টা অ্যাসিডের ভিতর অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়, অর্থাৎ এইগুলো মাস্ট। অর্থাৎ এই অ্যামাইনো অ্যাসিডগুলো কি কীগুলো হচ্ছে লাইসিন, ট্রিপেটোফ্যান এবং হচ্ছে মিথিওনিন, ভ্যালিন, লিউসিন, হচ্ছে আইসোলিউসিন এবং ফিনাইল অ্যালানিল এবং লাস্টে আছে থিওনাইনকে। অর্থাৎ আপনার এই নামগুলো কিন্তু একটু দেখে রাখতে পারেন, এমসিকিউতে আসতে পারে। এগুলোকে কি বলা হচ্ছে, আপনারা যদি দেখি যে এগুলোকে কি বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে অপরিহার্য, অর্থাৎ মাস্ট, এইগুলো থাকতেই হবে। এই 8টি অ্যামাইনো অ্যাসিড ছাড়া সবগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে সংশ্লেষ করতে পারে। প্রাণীজ প্রোটিনে একটি অপরিহার্য 8টি অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে, তার পুষ্টিমূল্য বেশি। অর্থাৎ এই যে 8টি অ্যামাইনো অ্যাসিড যেটা থাকবে সেটাতে পুষ্টি গুণাগুণও বেশি। উদ্ভিজ খাদ্যের সাথে ডাল, সয়াবিন, মটরশুঁটি, ভুট্টার পুষ্টিমূল্য বেশি, প্রোটিন পাওয়া যায়। তাহলে কী খেলে প্রোটিন পাচ্ছে? ডাল, সয়াবিন, মটরশুঁটি বীজ এবং ভুট্টা। সয়াবিন আবার সয়াবিন তেল ভাবেন না, ওই যে সয়াবড়ি যেটাকে বলে ওইটা। অন্যান্য উদ্ভিজ খাদ্য অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডটা থাকে না, তার পুষ্টিমূল্য কম। প্রাণী গঠনে, অর্থাৎ প্রাণীদের যে গঠন আছে এটার জন্য আমাদের কি প্রয়োজন? এই প্রাণীদের খাদ্য গঠনে আমাদের প্রোটিন প্রয়োজন। কারণ কি প্রোটিন কেন প্রয়োজন? দেহকোষের ভাগই প্রোটিন দিয়ে তৈরি। দেহের হাড়, পেশি, লোম, পাখির পালক, নখ, পশুর শিং সব কিছু প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে নখ কিন্তু কী পশু দেহে রয়েছে? দেহের হাড়, পেশি, লোম, পাখির পালক, নখ, পশুর শিং ইত্যাদি। প্রাণীদের শুষ্ক ওজনের প্রায় 50% পানি রয়েছে, অর্থাৎ আমাদের দেহের যে শুষ্ক ওজনটা আছে তার অলমোস্ট 50% প্রোটিন। এবার চলে আসি আমরা হচ্ছে 1.3 স্নেহ পদার্থ বা লিপিড। তাহলে লিপিড যদি বলা হয় থাকে তাহলে কি? স্নেহ পদার্থ, আচ্ছা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে স্নেহ পদার্থ গঠিত হয়। তাহলে দুইটা জিনিসকে, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে কি গ্লিসারল। আমাদের খাবারে প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। তাহলে কয় ধরনের আমাদের খাবারে ফ্যাটি অ্যাসিড পাওয়া যাচ্ছে? 20 ধরনের। কঠিন স্নেহ পদার্থগুলোকে বলা হয় থাকে চর্বি। আপনারা তো অনেকে আসলে চর্বি বলতে কি চেনেন বা চর্বি বলেন কি? আর চর্বি হচ্ছে আমাদের যে ফ্যাটি অ্যাসিডটা আছে এটা হচ্ছে চর্বি, এবং
সাধারণ তাপমাত্রায় ও চাপে এগুলো কঠিন অবস্থায় থাকে, যেমন মাছ কিংবা মাংসের চর্বি, অর্থাৎ এটা নর্মাল পদ্ধতিতে দেখবেন যে ওই যে গরুর মাংস যখন তখন কিন্তু সাদা সাদা চর্বি পাওয়া যায়, তো আপনারা বলেন না দোকানে চর্বিটা দিয়েন না, তো এই যে স্নেহ পদার্থ এটা কিন্তু আসলে সাধারণ অবস্থায় এটাকে কঠিন অবস্থায় থাকে। যেসব স্নেহ পদার্থ তরল সেগুলোকে তেল বলে। তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, দ্যাটস মিন হচ্ছে এটা ওই যে শক্ত হচ্ছে না, এটা ওইভাবে একটা বন্ধন ক্রিয়েট করতে পারতেছে না। সাধারণত তাপমাত্রা বা চাপে এগুলো তরল থাকে। সয়াবিন তেল এবং সরিষার তেল। উৎস অনুযায়ী তেল দুই ধরনের, একটা হচ্ছে প্রাণী স্নেহ, একটা হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ। প্রাণী স্নেহ হচ্ছে চর্বি সহ মাংস, মাখন, ঘি, পনির, ডিমের কুসুম, এগুলো প্রাণী স্নেহ পদার্থের উৎস। এই জন্যই কিন্তু বলা হয়ে থাকে যে ডিমের কুসুমেই তো পুষ্টি, আপনারা কিন্তু জানেন, এগুলো আপনাদের বাসায় বলা হয়ে থাকে। উদ্ভিদ স্নেহ হচ্ছে বিভিন্ন প্রকারের উদ্ভিজ্জ তেল স্নেহ পদার্থের উৎস। সরিষা, সয়াবিন, তিল, তিসি, কী আছে, ভুট্টা, নারিকেল, সূর্যমুখী, পাম্প ইত্যাদি আসলে স্নেহ থাকে। কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, এগুলো স্নেহ পদার্থ থাকে। এই জন্যই কিন্তু এই বাদামগুলো খাওয়া হয়, কারণ যে শক্তি বৃদ্ধি করে। কেন শক্তি বৃদ্ধি করে যদি আমরা দেখি, খাদ্যবস্তুর জন্য স্নেহ পদার্থ সবচেয়ে বেশি তাপ ও শক্তির উৎপাদন করে। এই কারণে তো বলা হচ্ছে যে শক্তির জন্য কি খাও, কাজু বাদাম খাও। যদি কেউ বলে যে ভাই আমার তো খুব দুর্বল লাগতেছে, আচ্ছা তুই একটু বাদাম খা। দেহের পুষ্টি এবং বৃদ্ধির জন্য স্নেহ পদার্থ অতি আবশ্যক। স্নেহ পদার্থ দেহ থেকে তাপের অপচয় বন্ধ করে এবং ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে, অর্থাৎ এটাকে এক্সট্রা হিসেবে কিন্তু শরীরে থাকে। আপনাকে দেখবেন যে আপনারা কিন্তু ভুসি খান, দ্যাটস মিন হচ্ছেন। তারপর অনেক সময় আছে এই যে জিনিসপত্রগুলো আছে ত্বকের মসৃণতা সজীবতা বজায় রাখে, চর্মরোগ প্রতিরোধ করে। যাদের চর্মরোগের সমস্যা আছে তারা স্নেহ জাতীয় পদার্থ একটু যদি মাত্রার মধ্যে খান, তাহলে দেখবেন কি এটা কিন্তু আপনাদের খাদ্য অভ্যাসকে পরিণত করতেছে। যেসব ভিটামিন থাকে, কী কী ভিটামিন থাকতেছে, এ, ডি, ই এবং কে, অর্থাৎ 4টা ভিটামিনের আমরা এটাকে উপস্থিত দেখতে পাচ্ছি। এবং স্নেহজাতীয় পদার্থ দ্রবণীয় শোষণ সাহায্য করে থাকে। অভাবজনিত রোগ ও প্রতিকার, ত্বক শুষ্ক এবং খসখসে সৌন্দর্য নষ্ট হয়, অর্থাৎ কি শুষ্ক খসখসে হলে, অভাবজনিত হলে আমাদের ত্বক শুষ্ক হয়। দেখবেন এই জন্যই বলা হয় যে তাদের শরীরে আসলে একটু এই ধরনের সমস্যা, তাদের বলা হয় যে একটু বাদাম খাইতে, এটা খাইতে। কারণ কি, এই একটাই কারণ। এবার যদি দেখি যে আসলে দীর্ঘদিন স্নেহ পদার্থের অভাব হলে শরীরের সঞ্চিত প্রোটিন ক্ষয় এবং দেহের ওজন কমে, অর্থাৎ যদি প্রোটিন কমায় ওজন কমতে থাকে। আমাদের শরীরে অতিরিক্ত স্নেহ পদার্থ জমা হলে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে এবং মেদবহুল দেহে সহজে আক্রমণ করে। এবার যদি দেখি যে খাদ্যপ্রাণ বা ভিটামিনটা আসলে কীভাবে কাজ করে। খাদ্য আমাদের শর্করা, আমিষ, স্নেহ পদার্থ থাকার পরও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উৎপাদন প্রয়োজন হয়। এটাকে বলা হয়ে থাকে হচ্ছে ভিটামিন প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য। তাহলে কিসের জন্য? প্রথমত হচ্ছে কি আমাদের স্বাভাবিক বৃদ্ধিটা রাখবে, এবং আরেকটা হচ্ছে অপরিহার্য, শরীর সুস্থ রাখার জন্য এটা অপরিহার্য। এবার যদি দেখি যে ভিটামিন হচ্ছে একটি প্রকৃতির যৌগিক পদার্থ, এক প্রকৃতির যৌগিক, অর্থাৎ এটা হচ্ছে মৌল দিয়ে খেয়ে যোগ করে যোগ হচ্ছে, তাই না? আমরা দেখি সামনে যে আমরা যদি প্রতিদিন 25 শাকসবজি স্বাস্থ্যসম্মত খাবার খাই, তাহলে আমাদের দৈনিক খাবারের প্রয়োজনীয় ভিটামিন পেতে পারি। কয়েকটি ভিটামিন স্নেহ জাতীয় পদার্থ দ্রবীভূত থাকে, কয়েকটি ভিটামিন পানিতেও দ্রবীভূত থাকে। যেমন কি স্নেহ দ্রবণীয় ভিটামিন কী কী? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। তাহলে এইগুলো হচ্ছে সব স্নেহ বা কিসে থাকে? লিপিডে থাকে। আমরা কিন্তু লিপিড পড়েছি, লিপিড পড়েছি, তারপরে কি লিপিড। আর পানিতে দ্রবণীয় কি? ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। স্নেহ পদার্থ ভিটামিন হচ্ছে ভিটামিন এ। স্নেহ পদার্থ ভিটামিনগুলো কী কী দেখি। প্রাণীজ উৎসের মধ্যে ডিম, গরুর দুধ, মাখন, ছানা, দই, ঘি, যকৃৎ, বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে, বিশেষ করে কড মাছে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়। তাহলে কোথায় ভিটামিন এ পাওয়া যাচ্ছে আমরা কিন্তু দেখে নিলাম। উদ্ভিজ্জ উৎসের মধ্যে কিছু কিছু শাকসবজিতে থাকছে। কী কী শাকসবজিতে সেটা যদি আপনারা একটু দেখেন, লাল শাক, পুঁই শাক, কচু শাক, পাট শাক, কলমি শাক, ডাঁটা শাক, পুদিনা পাতা, গাজর, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বাঁধাকপি, মটরশুঁটি, বিভিন্ন ধরনের ফল। যেমন কী কী ফলগুলো কী কী? আমাদের সেই ফলগুলো, আমরা তো অনেকেই অনেক ফল খাই। প্রথমত কি আম, পাকা পেঁপে, কাঁঠাল, প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে। এবার যদি দেখি যে ভিটামিন এ যেসব কাজ করে থাকে, ভিটামিন এ কী কী কাজ করে থাকে সেটা আমাদের এখন দেখার বিষয়। তো ভিটামিন এ প্রথমত যে কাজটা করে সেটা হচ্ছে ভিটামিন এ যেসব কাজ করে থাকে, দেহের স্বাভাবিক গঠন এবং বন্ধন সুস্থভাবে সম্পন্ন করে। দেহের বিভিন্ন আবরণীয় অর্থাৎ কলা, যেমন ত্বক, চোখের কর্নিয়া স্বাভাবিক বা সজীব রাখে। অর্থাৎ দেখবেন কি মরা চামড়া কিন্তু উঠবে না যদি আপনার দেহে ভিটামিনের পরিমাণ। এবং যখন শরীর থেকে আসলে মৃত চামড়ার পরিমাণ বেড়ে যায়, তখন কি বলা হয় যে আপনার শরীরে হচ্ছে ভিটামিনের অভাব। হাড় ও দাঁতের গঠন বা মাড়ি সুস্থ রাখে, অর্থাৎ যদি ভিটামিনের অভাব, তখন মাড়িগুলো নরম হয়ে যায়, দাঁতের দেখবেন মাড়িতে ব্যথা করে। দৃষ্টিশক্তি থাকে, অর্থাৎ রাতকানা রোগ প্রতিরোধ করে, দেহের রোগ প্রতিরোধ সংক্রমণ রোধ করে। অভাবজনিত রোগ বা প্রতিকার যদি দেখি, ভিটামিন এর অভাবে জেরোফথ্যালেমিয়া হয়। জেরোফথ্যালেমিয়া রোগ সুরিত রাতকানা হিসেবে দেখা দিলে অভাব দীর্ঘস্থায়ী চোখের কর্নিয়া আলসার হতে পারে, এবং এই রোগ থেকে আক্রান্ত মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার একটা
মানে প্রবণতা দেখা দেয় এবং ভিটামিন এর অভাবে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত, অনেক সময় ঘা, সর্দি, কাশি, গলা ব্যথা, প্রস্রাবের সমস্যা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। ভিটামিন এর অভাব হলে ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি এবং অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ করলে ক্ষতিকারক হতে পারে। অর্থাৎ বেশি যে আপনি আবার ভিটামিন এ গ্রহণ করবেন এটা কিন্তু আপনার জন্য ক্ষতির সম্মুখীন হবেন। ভিটামিন ডিটা যদি দেখি যে একমাত্র প্রাণীজ উৎস থেকে যে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডি হচ্ছে সূর্যালোকের অতি বিগিয়নী রশ্মির সাহায্যে যে ত্বকের উপস্থিতি কোলেস্ট্রল হতে ধাপে ধাপে লিভার বা কিডনির সহায়তা সংশ্লিষ্ট হয়। ডিমের কুসুম, দুধ, মাখন ভিটামিন ডি এর প্রধান উৎস। বাঁধাকপি, যকৃৎ, তেল সমৃদ্ধ খাদ্যতেও আসলে ভিটামিন ডি থাকে। এখন ভিটামিন ডি যদি আরও কিছু গুণাগুণ দেখি বা ভিটামিন ডি কীভাবে কী কাজ করে সেটাও যদি আমরা দেখি যে ভিটামিন ডি হচ্ছে আমাদের শরীরে থ্যালাসেমিয়া রোগ শোষণ করে। থ্যালাসেমিয়া রোগটা কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে আমরা জানি। আবার যা হচ্ছে হাড় তৈরি করে। ভিটামিন ডি অভাবে শিশুদের রিকেট রোগ হয়। দ্যাটস মিন হচ্ছে তারা ওই যে মেরুদণ্ড বেঁকা যায়, রিকেট রোগটা হচ্ছে মেরুদণ্ড বেঁকা যাওয়া। তারপর হচ্ছে দৈনন্দিন চাহিদা থেকে বেশি ভিটামিন ডি গ্রহণ করা হয় এবং অধিক ক্যালসিয়াম, ফসফরাস শোষিত হয়। রক্তে আমাদের যে ভিটামিন ডি হয় এদের ফলে হচ্ছে রক্তের পরিমাণ বৃদ্ধি পায়। তার সাথে বৃক্ক মিন হচ্ছে কিডনি, হৃৎপিণ্ড হচ্ছে আমাদের, পাশাপাশি হচ্ছে ধমনী। এই যে জিনিসগুলো আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে থাকে। এই ক্যালসিয়াম জমা হওয়ার কারণে হচ্ছে এই যে জিনিসগুলো আছে ভিটামিন ডি এর ফলে এগুলো হয়ে থাকে। এবং রিকেট হচ্ছে শিশুদের যেই এটা নরম বা দুর্বল হয়ে যায়, অর্থাৎ এই কথাটা আমি তোমাদের বললাম। এই কারণে আসলে বাচ্চাদের ছোটোবেলায় আসলে ওইটাই নিয়ে যাওয়া হয়, তাদের রোদে নেওয়া যায় এবং এর ফলে যে শুধু মেরুদণ্ড বেঁকায় না, পা বেঁকা যায়, দাঁতের সমস্যা হয়, হাড় সহজে ভেঙে যায়, ভঙ্গুর হয়। অর্থাৎ মেরুদণ্ড বেঁকানো বলতে বোঝানো হচ্ছে যে বাচ্চাটা খুবই দুর্বল হয়। এবার যে ভিটামিন ইটা দেখি যে সব রকম উদ্ভিজ্জ ভোজ্য তেল, বিশেষ করে পাম তেল ভিটামিন ই ভালো উৎস। প্রায় সব খাবারে কম বেশি ভিটামিন ই থাকে। খাদ্যশস্য দানার তেল অর্থাৎ কর্ন অয়েল, তুলা বীজের তেল, সূর্যমুখী বীজের তেল, লেটুস পাতা ইত্যাদিতে হচ্ছে ভিটামিন ই পাওয়া যায়। মানুষের শরীরে ভিটামিন ই অ্যান্টি অক্সিডেন্ট, যেমন ধমনীতে চর্বি জমা রোধ এবং সুস্থতা বজায় রাখে, এতে কাজ করে। দৈনিক সুষম খাদ্য গ্রহণ করলে ভিটামিনের বিশেষ অভাব হয় না। পানিতে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সটা হচ্ছে পানিতে দ্রবণীয় 12টি ভিটামিন রয়েছে। ভিটামিনের এই গুচ্ছকে ভিটামিন বি কমপ্লেক্স বলে। কমপ্লেক্স মানে হচ্ছে তাহলে ভিটামিন বি কমপ্লেক্স কি যে 12টি ভিটামিন আছে, এই 12টি ভিটামিনের যে সমন্বয় এবং এটা সমন্বয় হচ্ছে তৈরি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। এবং আপনাদের যদি দাগানো বইটা লাগে আমাকে গ্রিন বক্সে নক করেন, আমি আপনাদের এটার পিডিএফ দিয়ে দিব। ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ। দেহের বৃদ্ধি, স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষের বিপাকীয় কাজ, প্রজনন সম্পন্ন করার জন্য ভিটামিন বি কমপ্লেক্সের উপস্থিতি অতি আবশ্যক। ভিটামিন বি কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ ভিটামিনগুলোর উৎস জনিত রোগ নিচের টেবিলে দেওয়া হলো। আচ্ছা, আমরা প্রতিটা জিনিস পড়বো। প্রথমটা হচ্ছে বি অন, দ্যাট মিনস থায়ামিন। থায়ামিনের উৎস কি? ঢেঁকিসাটা, চাল, আটা, ডাল, তেলবীজ, বাদাম, যকৃৎ, টাটকা ফল, সবজি, প্রাণী উৎসের মধ্যে রয়েছে যকৃৎ, ডিম, ক্ষুদ্র দুধ এবং মাছ। এবং পাশাপাশি রয়েছে এটা কি রোগ হয়ে থাকে? এটা হচ্ছে দেহে থায়ামিনের চরম অভাবে বেরি রোগের লক্ষণ দেখা দেয়। এই অভাবে স্নায়ু দুর্বলতা, মানসিক অবসাদ, ক্লান্তি, খাওয়ার অরুচি, ওজনহীনতা এবং ইত্যাদি সমস্যা দেখা দেয়। তাহলে বেরি রোগের কারণটা আমরা দেখতে পারি। এবার ভিটামিন বিটা হচ্ছে কি? এটা হচ্ছে রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিনটা কি? যকৃৎ, দুধ, ডিম, সবুজ শাকসবজি, গাছের কচি ডগা, অঙ্কুরিত বীজ এইসবের থেকে থাকে। অর্থাৎ এইগুলো হচ্ছে এটার উৎস, অর্থাৎ রাইবোফ্লাভিনের উৎস। এর অভাবে ঠোঁটের দুই পাশে ফাটল দেখা দেয়, মুখে বা জিভে ঘা এবং ত্বক খসখসে হয়। এরপরে হচ্ছে ভিটামিন বি5, দ্যাটস মিন হচ্ছে এটার নামটা যদি আমরা দেখি যে নিয়াসিন বা নিকোটিন অ্যাসিড, আবার নিকোটিনিক অ্যাসিড মাংস, যকৃৎ, আটা, ডাল, বাদাম, তেলবীজ, ছোলা ইত্যাদি থেকে হচ্ছে নিকোটিন অ্যাসিড পাওয়া যাচ্ছে। এর অভাবে প্লেগরা রোগ হয়। প্লেগরা রোগের প্রধান উপসর্গ হচ্ছে ত্বকে প্রদাহ, ডায়রিয়া রোগের স্মৃতিভ্রংশ হয়। এবার হচ্ছে পাইরোডক্সিন কেন হয়? পাইরোডক্সিনটা হচ্ছে ভিটামিন বি6। এটা হচ্ছে চাল, আটা, মাছ, শাকসবজি, কুসুম, ছোলা, ছত্রাক ইত্যাদি কাজ হয়ে থাকে। এভাবে অরুচি, বমিভাব, অ্যানিমিয়া এবং রক্ত স্বল্পতা দেখা দেয়। অ্যানিমিয়ার মানেই তো আসলে রক্ত স্বল্পতা। এবং সর্বশেষে আছে ভিটামিন বি12, হচ্ছে কোবালামিন বা সায়ানোকোবালামিন, যেটা হচ্ছে ভিটামিন বি12 এবং এটার কাজ হচ্ছে এটা কোথায় পাওয়া যাচ্ছে? যকৃৎ, দুধ, মাংস, মাছ, ডিম, পনির এবং বৃক্কতে। এর মাধ্যমে রক্ত স্বল্পতা রোগ দেখা দেয় এবং স্নায়ুতন্ত্রের অবক্ষয়ও হয়। আচ্ছা, ভিটামিন সি যদি দেখি যে অ্যাসকরিবিক অ্যাসিডটা যদি আমরা দেখি যে টাটকা শাকসবজি এবং টাটকা ফলে ভিটামিন সি পাওয়া যায়। শাকসবজির মধ্যে মূলা শাক, লেটুস পাতা, ধনে পাতা, পুদিনা পাতা। কিসে পাচ্ছে? মূলা শাক, লেটুস পাতা, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, ফুলকপি, করলা ইত্যাদি ভিটামিন সি আছে। ফলের মধ্যে আমলকি, লেবু, কমলা লেবু, টমেটো, আনারস, পেয়ারা ইত্যাদি ভিটামিন সি এর উৎস। শুকনো ফল ও বীজে টিনজাত খাদ্য উৎপন্ন বা সাধারণত ভিটামিন থাকে না। এবার যদি ভিটামিন সি যেসব কাজ করে সেগুলো হচ্ছে প্রথমত ত্বক, হাড়,
হাড়, দাঁত ইত্যাদির কোষগুলোকে পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত গাঁথনি তৈরি করে। অর্থাৎ এটা কোথায় কাছে মজবুত গাঁথনি তৈরি করছে, শরীরের ক্ষত পুনর্গঠনে সাহায্য করছে, দাঁত মাড়ি শক্ত রাখতেছে, স্নেহ আমিষ অ্যামাইনো অ্যাসিডের বিপাকে কাজে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ত্বক মসৃণ উজ্জ্বল রাখে, রোগ প্রতিরোধ করে। ভিটামিন সি তীব্রতা হচ্ছে স্ক্যাবি, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, এই রোগটাকে বলা হয়েছে স্ক্যাবি রোগ। আপনারা স্ক্যাবি রোগ সম্পর্কে একটু অনলাইন দেখে নেবেন। এর অভাবে হচ্ছে অস্থির গঠন বা অস্ত বা মজবুত হতে পারে না, ত্বকে ঘা বা ক্ষত শুকাতে দেরি হয়। অর্থাৎ ভিটামিন কিসের অভাবে হচ্ছে এটা? ভিটামিন সি এর অভাবে। আর দাঁতের মাড়ি ফুলে যায়, এই জন্য কিন্তু আমরা সিবিট খাই, তাই না? ভিটামিন সি লেবু খাই আমরা। রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় এবং শরীর সহজে ঠান্ডা হয়। এবার আমরা যদি দেখি খনিজ পদার্থ বা এবং পানি, তো আমরা খনিজ পদার্থ পানিতে যদি শুরু করি, যে প্রথমত যেটা আছে সেটা হচ্ছে জীবদের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য ভিটামিনের মতো খনিজ পদার্থ, খনিজ লবণ খুবই প্রয়োজনীয়। এইটাও একটা অত্যাবশ্যক। খনিজ পদার্থ প্রধানত কোষ গঠনে সহায়তা করে, প্রথম কাছেই সাহায্য করতেছে এবং প্রধানত প্রাণীরা সাধারণত উদ্ভিদ খাদ্য থেকে খনিজ পদার্থ পায়। আর প্রাণীরা উদ্ভিদ থেকে পায়। আর শাকসবজি, ফলমূল, ডিম, দুধ, মাছ, পানীয় কাজের জন্য খনিজ পদার্থের চাহিদা রয়েছে। শরীরের প্রয়োজনীয় ক্ষুদ্র গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদন সময় হচ্ছে উচ্চ পুষ্টিগত গুরুত্ব এবং অবজনীয় সবগুলো উল্লেখ করা হয়। প্রথমত হচ্ছে লৌহ মিনস হচ্ছে ফেরাস, এফই সংকেত। তো ফেরাস হচ্ছে লোহের রক্তের প্রধান উপাদান। 100 ml রক্তে লোহের পরিমাণ যদি 50 এমজি মানে হচ্ছে গ্রাম থাকে, হচ্ছে মেগাগ্রাম। যকৃৎ, প্লীহা, অস্থিমজ্জা, লাল রক্তকোষ এগুলো সঞ্চিত থাকে। লোহের যদি উদ্ভিজ্জ উৎস থেকে থাকে, ফুলকপির পাতা থেকে থাকতেছে, নোটের শাক, নিম পাতা, ডুমুর, কাঁচকলা, ভুট্টা, বাদাম, বজ্র ইত্যাদি থেকে। প্রাণীজ উৎস যদি বলা হয় যে মাছ, মাংস, ডিম, যকৃৎ ইত্যাদি। লোহের প্রধান কাজ হচ্ছে হিমোগ্লোবিন গঠনে সহায়তা করা। হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তশূন্যতা তৈরি হয় এবং রক্তশূন্য রোগের লক্ষণ হচ্ছে ফ্যাকাশে, হাত পা ফোলা, দুর্বলতা, মাথা ঘোরা, বুক ধরপড় করা ইত্যাদি। তাহলে আপনাদের যদি কারো এই লক্ষণগুলো থেকে থাকে তাহলে কিন্তু আপনার একটু, এবং আপনারা এই যে আসলে বিজ্ঞানটা পড়তেছেন বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা, তো আপনাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে, তাই না? একদম বুঝে মানে এই জিনিসটা আপনাদের কাছে হয়তো বা ভয়ের কারণ হচ্ছিল, কিন্তু আজকে ক্লাসের পরে জিনিসটা আসলে ভয় কাজ করবে না। এবার যদি দেখি যে ক্যালসিয়াম একটি প্রাণীদের হাড় বা দাঁতের একটি প্রধান উপাদান। মানুষের শরীরের মোট ওজনের শতকরা 2 ভাগ হচ্ছে ক্যালসিয়াম থাকে। খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। অস্থি এবং দাঁতে ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে শতকরা 90% শরীরে এটা সঞ্চিত থাকতেছে এবং রক্তে এবং লসিকাতে হচ্ছে উপস্থিতি লক্ষণীয়। ক্যালসিয়ামের উদ্ভিজ্জ উৎস হচ্ছে ডাল, তিল, সয়াবিন, ফুলকপি, গাজর, পালং শাক, কচু শাক, লাল শাক, কলমি শাক, বাঁধাকপি, ফল। এবং প্রাণীর উৎস হচ্ছে দুধ, ডিম, ছোট মাছ, শুটকি মাছ ইত্যাদি। হাড় এবং দাঁতের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ। এছাড়া ক্যালসিয়ামের রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ডের পেশির সঞ্চালন, রক্ত সংশ্লেষ, স্নায়ু ও পেশির সঞ্চালনে সাহায্য করে। ক্যালসিয়ামের অভাবের কারণে রিকেটস এবং বয়স্ক নারীদের অস্টিওমেলিসিয়া রোগ হয় এবং এই অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয় এবং রক্ত সঞ্চালন বিঘ্ন ঘটে। ফসফরাস বা পি যদি দেখি, যে আমাদের দেহে পরিমাপের দিক থেকে খনিজ লবণগুলো ক্যালসিয়ামের পরই ফসফরাসের স্থান এবং ফসফরাস ক্যালসিয়ামের মতো হাড়ের একটি প্রধান উপাদান। ফসফরাস হাড়, যকৃৎ, রক্তরসে সঞ্চিত থাকে। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিন তৈরি করে এবং শর্করা বিপাকের দ্বারা শক্তি উৎপাদনে ফসফরাস প্রধান ভূমিকা রাখে। ফসফরাসের উদ্ভিজ্জ উৎস হচ্ছে দানা শস্য, সিম, বরবটি, মটরশুঁটি, বাদাম ইত্যাদি এবং প্রাণীর উৎস হচ্ছে ডিম, দুধ, মাংস, কলিজা ইত্যাদি। ক্যালসিয়ামের মতো হাড় বা দাঁত গঠন বা ফসফরাসের প্রধান উৎস কাজ। ফসফরাসের অভাবে রিকেটস, অস্থিক্ষয়তা এবং হচ্ছে দন্তক্ষয় এইসব রোগ দেখা দেয়। পর্যাপ্ত পরিমাণে প্রোটিন বা ক্যালসিয়াম থাকলে ফসফরাসের অভাব হয় না। এবার যদি আমরা পানি দেখি, যে পানি একটি খাদ্য গঠনের প্রধান উপাদান। পানি হচ্ছে মানবদের জন্য অপরিহার্য। দেহের গঠন অভ্যন্তরীণ কাজ পানি ছাড়া চলতে পারে না। আমাদের দেহের দৈনিক 60 থেকে 65% হচ্ছে পানি, অর্থাৎ দেহের তলে কি 4 ভাগে 3 ভাগ পানি, 4 ভাগে 3 ভাগ পানি অলমোস্ট, বা আমাদের কত 5 ভাগে 4 ভাগ পানি। যদি আমরা এই রেশিও থেকে আমরা এই রেশিওতে যাই, আমাদের রক্ত, মাংস, স্নায়ু, হাড় ইত্যাদি অঙ্গে পানির প্রয়োজন রয়েছে। দেহে কোষের গঠন, কোষের যাবতীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া ছাড়া পানি কোনোভাবেই সম্পন্ন হয় না। এবার না, পানির শরীর গঠনের জন্য নানা প্রয়োজনীয় শক্তির শরীরের বিভিন্ন জায়গায় হতে প্রতিফলিত হয়। এটি জীবদেহে দ্রাবকের কাজ করে। পাশাপাশি কী কাজ করে? দ্রবক আমরা কিন্তু পড়েছি, অর্থাৎ যেটা দ্রবণীয় হইতে সাহায্য করে, এগুলো দ্রাবক উৎপাদনের পরিপাক ও পরিশোষণে সাহায্য করে। বিপাকের ফলে দেহে অতিরিক্ত ইউরিয়া, অ্যামোনিয়া
অ্যামোনিয়া ইত্যাদি শরীরের ক্ষতিকর এবং বিষাক্ত পদার্থগুলোকে পানি, মুখ, মূত্র, ঘাম ইত্যাদি শরীরের থেকে আসলে বের করে দেয়। এছাড়া পানি শরীরে ঘাম নিঃসরণ এবং বাষ্পীভবনের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে। এবার যদি দেখেছি আসলে এই যে উৎসগুলো এটা কী কী আছে, খাবার পানি, যেমন খাবার পানি কী থেকে আসতেছে, খাবার পানি যেমন হচ্ছে চা, দুধ, কফি, শরবত, অর্থাৎ আমরা এইগুলো চা, দুধ, কফি, শরবত যা যা খাই এইগুলো কিন্তু এটা থেকে কাজে আসে। দ্বিতীয়ত সে আমাদের বিভিন্ন ধরনের শাক সবজি ও ফল থেকেও কিন্তু এটা ব্যবহৃত, এটা কাজে এসে থাকে। শরীরে মোট নির্গত পরিমাণ, গৃহীত পরিমাণ সঠিক হলে তা পানির সমতা বজায় থাকে। একটি প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 2 থেকে 3 লিটার, অর্থাৎ দৈনিক কয় লিটার, 2 থেকে 3 লিটার পানির প্রয়োজন আছে প্রায়। এই যে 2 থেকে 3 লিটার পানির প্রয়োজন, এটার জন্য আসলে আমাদের ওই পরিমাণ পানি প্রতিদিন শরীরে বের হয়ে যায়, অর্থাৎ আমরা যেই পরিমাণ পানি খাই এটা কিন্তু বের হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের তার শরীর থেকে ক্লিন করতেছে, পানিটা যাচ্ছে শরীরের সব ক্ষতিটা তো পানির সাথে মিশ্রিত হয়ে তো বের হয়ে আসতেছে। গরম আবহাওয়া, কঠোর পরিশ্রম, পানির অভাব দেখা দেয় এবং এই ধরনের পানির পরিমাণ বাড়ানো উচিত। ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ না থাকলে ঘন ঘন প্রস্রাবের কারণে পানির অভাব হয়। শরীরে পানির অভাব হলে তীব্র পিপাসা হয়, রক্ত সঞ্চালনে ব্যাঘাত হয়, ত্বক কুঁচকে যায়। পানির অভাব স্নায়ু এবং পেশি দুর্বল হয়ে পড়ে, যারা আমরা রমজান মাসে কিন্তু এটা দেখছি। দেহে অম্ল ক্ষারের ক্ষমতা নষ্ট হয়, অ্যাসিডোসিস রোগের সৃষ্টি হয়। শরীরে পানি 10% কমে গেলে সংজ্ঞালোপ, এমনকি মৃত্যু করতে পারে। এটা হচ্ছে আমাদের যদি দেখবেন যে অতিরিক্ত ডায়রিয়া হলে কিন্তু মানুষের এই কারণে কিন্তু মৃত্যুবরণ হয়, অর্থাৎ মানুষ ইলেকট্রোলাইট কমে যায়। অত্যাধিক নিরসনের বমি, ডায়রিয়া ইত্যাদি কারণে শরীরের পানি বের হয়ে যেতে পারে। শরীরের অভাবে নিরসন যত সময় রোগীকে খাবার স্যালাইন খাওয়াতে হবে। এই জন্যই তো বললাম যে ডায়রিয়া হলে বেশি বেশি করে খাবার স্যালাইন খাওয়াতে বলা এই কারণে, কারণ কি শরীরে ইলেকট্রোলাইট কমে যায়। শরীর থেকে যে পরিমাণ পানি বা লবণ বের হয়ে যায় খাবার স্যালাইনটা পূরণ করে শরীরে লবণের ভারসাম্য ঠিক থাকে। বা সে খাবার স্যালাইন না থাকলে কীভাবে তৈরি করবেন, 1 চিমটি লবণ দিবেন, 1 ফোঁটা গুড় দেবেন বা চিনি দেবেন, 1 গ্লাস পরিষ্কার পানি, এটাকে ফুটানো বা স্বাভাবিক অবস্থায় মিশিয়ে এটা খাবার স্যালাইন তৈরি করা যায়। এবার হচ্ছে রাফেজ বা আঁশটা যদি আমরা দেখি, এখন পর্যন্ত যে সকল খাদ্য উৎপাদন নিয়ে কথা বলছে তার বাইরে এক ধরনের গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান রয়েছে, সেটা হচ্ছে রাফেজ বা আঁশযুক্ত খাবার। রাফেজ প্রধানত উদ্ভিদ থেকে পাওয়া যায়। শস্য বীজ, ডাল, আলু, তারপর হচ্ছে খোসা মেদ, টাটকা ফল, অর্থাৎ খোসা সমেত, অর্থাৎ খোসা সহ টাটকা ফল, শাকসবজি রাফেজের প্রধান হচ্ছে এগুলো। শুকনো ফল, জিরা, ধনে, মটরশুঁটি ইত্যাদি বেশ ভালো পরিমাণ রাফেজ পাওয়া যায়। এই খাবারগুলো দীর্ঘ তন্তুময় অংশকে রাফেজ বলে। রাফেজ মূলত সেলুলোজ দিয়ে তৈরি, অর্থাৎ দরকোষ প্রাচীর। রাফেজ আমাদের দেহে কোনো পুষ্টি যোগায় না, কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি রোগ প্রতিরোধ করে। এছাড়া সে ঠিক কীভাবে রোগগুলো প্রতিরোধ করবে তা নিয়ে স্পষ্টভাবে জানা যায়নি। রাফেজ সরাসরি খাদ্যনালীর মধ্যে দিয়ে প্রতিবাহিত হয় এবং হজম হয় না। এবার যদি দেখি যে আসলে রাফেজযুক্ত খাদ্য খাবার সেটা কি, যে শক্তি প্রথমত হচ্ছে পরিপাকে সহায়তা করে। রাফেজ খাদ্য শোষণ ও মলের পরিমাণ বৃদ্ধি করে। শরীর অপচয় থেকে অপরাজ্য খাদ্য নিষ্কাশন সাহায্য করে। আমাদের শরীরের যেই অতিরিক্ত চর্বি বা ক্ষমতা কমাতে সাহায্য করে। বারবার ক্ষুধার্ত প্রবণতা কমাতে পারে এবং ধারণা করা হয় যে রাফেজযুক্ত খাদ্য পিত্তথলির রোগ, খাদ্যনালী, মলাশয়ের ক্যান্সার ইত্যাদি রোগে আসলে এগুলো স্থূলতার অধিকাংশে হ্রাস করে থাকে। এই কারণেই প্রতিদিন 20 থেকে 30 গ্রাম আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত। শাকসবজি, ফল ইত্যাদি পরিমাণও আমাদের রাখা উচিত। এবার আমরা চলে আসি আমাদের 1.2 অর্থাৎ বডি মাস ইন্ডেক্স, বিএমআই, যেটা বা দেহের ভরসূচি। আসলে এই বিষয়টা আমরা পড়তে যাচ্ছি। শিশু জন্মগ্রহণের পর তার দেহের বৃদ্ধি ঘটে থাকে এবং শৈশবকাল, কৈশোর পার হয়ে যৌবন বা প্রাপ্তবয়সে উপনীত হয়। মানবদেহে বৃদ্ধি 20 থেকে 24 বছর পর্যন্ত ঘটে, অর্থাৎ একটা সার্টেন অফ এজ অবধি কিন্তু মানুষের দেহের বৃদ্ধি ঘটে এবং সেটা হচ্ছে 20 থেকে 24 বছর, এবং তারপর আর উচ্চতা বৃদ্ধি পায় না, অর্থাৎ এরপরে মানুষের আসলে সেরকম কোনো বডিতে কোনো ধরনের সেরকম কোনো চেঞ্জেস লক্ষ্য করা যায় না। এরপর যদি দেখি যে আসলে কীভাবে কী কাজ করতেছে, সেটা যদি দেখি যে তখন খাদ্যের কাজ শুধু দেহের ক্ষয়পূরণ এবং দেহকে সুস্থ রাখা বা দেহকে নিরোগ রাখা। প্রাপ্তবয়স্কের সুস্বাস্থ্যের জন্য দেহের উচ্চতার সাথে দেহের ওজনের একটা সামঞ্জস্যের প্রয়োজন আছে। দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করা সূচককে হচ্ছে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স বা ভরসূচি বলা হয়। উচ্চতার সাথে যদি দেহের ওজনের সামঞ্জস্য থাকে তাহলে পুষ্টিগত দিক থেকে শরীর সুস্থ থাকে। তাহলে দেহের যে এইটা সূত্র, বিএমআই এর সূত্রটা কি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা চাইলে একটু আলাদা করে এটা লিখে রাখতে পারো। সেটা হচ্ছে দেহের ওজন কেজি বাই দেহের উচ্চতা মিটার, এটার হচ্ছে কি মিটার বাই স্কোয়ার, সেটাই। তাহলে দেহের ওজন এবং দেহের উচ্চতা তখন তুমি ভাগ দেবো, যেটা আসবে ওইটাই, অর্থাৎ দেহের ওজনের উচ্চতার বর্গ, ওজনকে দেহের উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাই আসলে ব্যক্তির বিএমআই বা ভরসূচি। ধরো কারো ওজন 56 কেজি, আর ধরো কারো উচ্চতা ধরো হচ্ছে 158 সেন্টিমিটার,
এখন এটার তাহলে এখন সেটাকে সেন্টিমিটারকে আসলে প্রথমে তো মিটারে করতে হবে, তার ধরো 1.58 মিটার। তো এই 1.58 মিটারকে প্রথমে করতে হবে বর্গ করার পর সেটা দিয়ে এটাকে ভাগ দিলে চলে আসবে। আমরা উদাহরণস্বরূপ একটা যদি দেখি যে এখানে কি আছে, যে ধরা যাক একজনের ওজন হচ্ছে 80 কেজি এবং তার উচ্চতা হচ্ছে 1.8 মিটার। এখন 1.8 বর্গ মানে কি 1.8 ইন্টু 1.8, তাহলে 1.8 সেটা থেকে আসতে কত 3.6, তো 3.6, তাহলে 80/3.6 যখন দিচ্ছি তখন কিন্তু কি আসতেছে আমার 24.7। এখন আসলে আমাদের এইটা আমি কিন্তু একটা জিনিস পেলাম, এই নাম্বারটা আসলে কি, এটা হচ্ছে আমাদের বিএমআই এর যে ইন্ডেক্স, এটা দিয়ে আমরা এখন এটা ক্যালকুলেটারে দেখবো। তো সুচিতা দেখে যে কম ওজন অর্থাৎ 18.5 যদি কারো কম আসে তার ওজনটা কম, সে দুর্বল, তার ওজন বাড়াতে হবে। যদি 18.5 থেকে 24.9 অবধি আসে তাহলে সেটা সঠিক ওজন, তার মানে আমরা যেটা পেয়েছি এটা সঠিক। 25 থেকে যদি 29.9 অবধি যায় সেটা বেশি ওজন, এবং 30-এর বেশি যার যাবে সেটা স্থূল। মহিলাদের ক্ষেত্রেও সেই একই কথা, প্রথম হচ্ছে 18.5-এর নিচে তিনি হচ্ছে একদম কম ওজন, 18.5 থেকে 24.5 এটা হচ্ছে সঠিক ওজন, 25 থেকে 29.9 হচ্ছে আমার বেশি ওজন, আর স্থূল হচ্ছে 30। আমাদের চর্বির পরিমাণ নির্দেশক হচ্ছে বিএমআই, এবং 1.2-তে দেখানো হয়েছে যে 25 সুস্থ বা স্বাভাবিক বিএমআই, এবং এর কম হলে একজনকে কম ওজন বা বেশি হলে তাকে স্থূলকার বলা হয়, বিবেচনা করা হয়ে থাকে। উল্লেখ্য যে বিএমআই সুস্থতার একমাত্র কিংবা তার সঠিক নির্দেশক নয়, তবে বহুল ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটাকে বহুল ব্যবহৃত হিসেবে ধরে নেয়। এবার দৈনিক খাবার কেমন হবে এটা যদি একটু আমরা দেখি যে আমাদের দৈনিক খাবার তালিকা কেমন হতে পারে। এই অধ্যায়ে পুষ্টিগত গুরুত্ব আলোচনার দিক থেকে আমরা ক্যালারি এবং কিলো ক্যালারি সম্বন্ধে ধারণা পেয়েছি। হ্যাঁ, একজন প্রাপ্তবয়স্ক শারীরিক পরিশ্রম মানুষ দৈনিক 2000 থেকে 2500 কিলো ক্যালারি খাবার গ্রহণ করা উচিত। পাশাপাশি ভিটামিন, খনিজ, লবণ, রাফেজ, আঁশের সাথে শাকসবজি এবং ফলের প্রয়োজন আছে। এখন এই চিত্রে উপাদানটি আসলে আঁশের দেখানো হয়নি, কিন্তু আমরা ধরে নিলাম। এখন একটা জায়গায় এখন প্রাপ্তবয়স্কের দৈনিক সুষম খাদ্যের বিভাজন 60% তার থাকতে হবে খাদ্য তালিকায় কি শর্করা, 5% তারপর কি, তারপরে যদি আমরা দেখি তারপরে বেশি যেটা 20% কি আছে, 20% স্নেহ, এটা হচ্ছে অসম্পৃক্ত। আমরা কিন্তু পড়েছি সম্পৃক্ত অসম্পৃক্ত, সেটা হচ্ছে কি যেগুলো আসলে তৈল জাতীয় মানে তরল না সেটা। আচ্ছা, এরপর আছে কি 15% কি আছে, 15% হচ্ছে আমাদের প্রোটিন, আমাদের প্রতিদিন 15% প্রোটিন থাকতে হবে, কিন্তু আমরা কি বার্গার পিৎজা সব খাই কি, সব বেশি প্রোটিন খাই। আর 5% থাকবে হচ্ছে সম্পৃক্ত, জ্যাসমিন ওই যে লিকুইড টাইপের। এবার হচ্ছে বিভিন্ন একক কাজ আছে, এইগুলো আমাদের দরকার নেই, আমরা একবারে চলে যাব সুষম খাদ্যে। তো সুষম খাদ্য কি বা খাদ্যের উপাদান কি কি আমরা সেটা জেনে গেছি। প্রয়োজনে কম খেলে সেটা হচ্ছে স্বাস্থ্যহানি হয়, এবং প্রয়োজন থেকে বেশি খেলে সেটা স্বাস্থ্যহানি হয়, এটা আমরা জানি। তো সুষম বলতে আমরা কি বুঝতেছি, সমান বা সমানভাবে যেটা বন্টন হচ্ছে। এখন দেখি যে বেশি খেয়ে স্থূলকার হয়ে যাওয়া উচিত উন্নত বিশ্বের মানুষের একটি বড় সমস্যা। আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য সুষম খাবারের প্রয়োজন। আচ্ছা, সুষম খাবার কাকে বোঝায়? সুষম খাদ্য বলতে কোনো নির্দিষ্ট খাদ্যবস্তুকে বোঝায় না। তাহলে সুষম খাদ্যের সংখ্যাটা কি? সুষম খাদ্য হচ্ছে যে খাদ্যের 7টি গুণাগুণে বিদ্যমান, অর্থাৎ আমরা যে 7টি পড়েছি, এবং যে খাদ্য গ্রহণ করে দেহের স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি হ্রাস পাওয়া যায় তাকে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের, সুস্থ কর্মশীল মানুষের প্রতিদিন প্রায় 2500 বা নারীর বেলায় 2000 কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন। এই শক্তি বা ক্যালোরি আমরা খাদ্য থেকে পাই, সেই জন্য আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এমন খাদ্য তৈরি থাকা দরকার যাতে সে খাদ্যের 7টি উপাদানই সঠিক পরিমাণে থাকে। সুষম খাদ্য তালিকা তৈরির সময় মানুষের বয়স, লিঙ্গভেদ ইত্যাদি বিবেচনা করে নিতে হবে, বিবেচনা করে। এবং শিশু বিদ্যুতের তালিকায় সহজপাচ্য বা চর্বি বর্জিত খাদ্য রাখতে হবে, কারণ কি যাতে শিশুদের এগুলো তো আসলে শরীর ক্ষতি করে, যারা সহজে যদি ডাইজেস্ট না করতে পারবে তো খেতে পারবে না। বাড়ন্ত শিশুদের ক্ষেত্রে প্রোটিন জাতীয় খাদ্য, হাড় দাঁতের বৃদ্ধি, ক্যালসিয়াম ও ফসফরাস জাতীয় খাদ্য থাকতে হবে। গর্ভবতী নারীদের তালিকায় রক্ত উৎপাদনের জন্য এবং গর্ভ শিশু বৃদ্ধির ঘাটতি প্রোটিন, ক্যালসিয়াম ও আয়োডিন থাকা খুবই জরুরি। কোনো নির্দিষ্ট সুষম খাদ্য প্রকৃতিতে পাওয়া যায় না, সুষম খাদ্য তৈরি করে নিতে হয়। সুষম খাদ্য যেভাবে প্রস্তুত করে, যেমন শর্করা সাথে কী খেতে পারি, ভাত খেতে পারি, মাছ, একটু মাখন খাই, একটা দুধ বা ডিম, খনিজ একটু দুধ খেলে আসা যাচ্ছে। আবার কেউ রুটি খাই, সাথে একটু মাংস খেলাম। তেল বলতে জাস্ট ডিরেক্ট তেল খাবে ওরকম না, খাবার সাথে তো তেল প্রসেস হচ্ছে, ফলমূল, ডিম, চিড়ে গুড় খেলাম, ডিম খেলাম, একটু ঘি খেতে পারি আমরা, মাছ, মাংস, শাকসবজি, সকল কিছু নিয়ে আসলে সুষম খাদ্য তৈরি হচ্ছে। সুষম খাদ্যের পিরামিডটা যদি আমরা দেখি যে কোনো সুষম খাদ্য তালিকায় শর্করা, শাকসবজি, ফলমূল, আমিষ, স্নেহ জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করতে একজন কিশোরী বা প্রাপ্তবয়স্ক মানুষ, পুরুষ খাদ্য তালিকা লক্ষ্য করলে দেখা যায় শর্করার পরিমাণ সবচেয়ে বেশি। শর্করার নিচে রেখে পরিমাণ বিবেচনা করলে সব পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ, তার একদম শর্করা চলে যাচ্ছে কি নিচে শর্করা গ্রুপ, এরপরে হচ্ছে চলে যাচ্ছে তারপরটা কি, তারপরে চলে যাচ্ছে ভিটামিন বা খনিজ, তারপরে হচ্ছে আমিষ, এবং লাস্ট হচ্ছে ফ্যাট বা স্নেহ গ্রুপ। স্নেহ বা চর্বিত খাদ্যকে সাজালে কাল্পনিক পিরামিড তৈরি হয়, এটা সুষম খাদ্য পিরামিড বলা হয়ে থাকে। এবং এই পিরামিডের দিকে তাকালে কোন খাদ্য কতটুকু খেতে সেটা বোঝা যাচ্ছে। দেখতেছেন, এটা মাত্রা দেখলে বুঝতে পারছেন, এটা একটু বেশি খেতে হবে, তারপর থেকে এটা একটু
কম, তার থেকে এটা কম, আবার সব থেকে কম এটা, তার থেকে একটু বেশি এটা, তার থেকে বেশি একটু, তারপর এটা, এভাবেই তো। এবার যদি দেখি যে উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই, সব মানুষের খাদ্যাভ্যাস একরকম নয়। প্রাকৃতিক ভৌগোলিক কারণে খাদ্য দ্রব্যের প্রাপ্যতা সব দেশে একরকম নয়। শীত ও গ্রীষ্মের প্রকোপ অনুসারে খাদ্যের প্রয়োজন এবং পার্থক্য রয়েছে। সকলে পরিবেশ মানিয়ে চলে যাচ্ছে জীবনের লক্ষ্য। এজন্য দেহের গঠন ও বৃদ্ধিতে শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পন্ন করতে মূল খাদ্য উপাদানগুলোর বিশেষ ভূমিকা রয়েছে। খাদ্যের দ্রব্যের মধ্যে মূল উপাদানগুলোর পরিমাণ বা ক্যালোরি ভ্যালু বিচার করে জীবনযাপনের জন্য খাদ্য পরিমাণ বাছাই করতে হয়। আমরা খাদ্য পিরামিডে কোন জাতীয় খাদ্য উৎপাদন কতটুকু খেতে সেটি দেখিয়েছি, এবং এখন আমরা বলবো যে খাদ্য কী উপাদান কী ব্যবহার করে কী কী খাদ্য তৈরি করে। যেমন খাদ্য পিরামিডে দেখানো তেল বা মাখন সরাসরি খাওয়া হয় না, সেটি ব্যবহার করে অন্য খাদ্য প্রস্তুত করা হয়। যেটা আমি বলেছি, তেল তো তুমি ডিরেক্ট খাবে না, সয়াবিন তেল ডিরেক্ট খাবে না, সয়াবিন তেল দিয়ে তৈরি খাবার খাবে। মাছ, মাংস, ডিম, ডাল, প্রথমত হচ্ছে মাছ, তারপর হচ্ছে মাংস, তারপর হচ্ছে ডিম, তারপর হচ্ছে ডাল, স্নেহ জাতীয় খাদ্য, সকল ধরনের ভোজ্য তেল, খাবার উপকারী সবজি, শস্য দানা তৈরি, যেমন রুটি, ভাত। সুষম খাদ্য পেতে হলে প্রতিদিন এই 4 প্রকৃতির খাদ্য খেতে হবে, অর্থাৎ এইরকম 4টা মাছ থাকতে হবে। অর্থাৎ তোমাকে স্টার দিয়ে দিচ্ছি, এটা তোমার প্রয়োজন। 4 শ্রেণী খাদ্য নির্বাচনে বৈচিত্র্য থাকা পুষ্টিবিদগণ মনে করেন, অর্থাৎ তুমি ডেইলিতে একই জিনিস খাবেন, আলাদা আলাদা খাবা। এবার দেখো, খাবার তৈরি করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সেক্ষেত্রে আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ থাকে। সকালের খাবারে আমরা দেশে অত্যন্ত হালকা ধরনের হয়ে থাকে। আজকাল গ্রাম শহরে প্রায় সকলেই বয়স্কদের সকালে চা পান করতে দেখা যায়। চায়ের সাথে অনন্ত হালকা কিছু খাবার গ্রহণ করা হয়। সকালবেলায় খাবার হিসেবে রুটি, মাখন, একটি ডিম, একটি কলা খেতে পারে। দেহের যাবতীয় পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করা সহজ হয়। গরমের দিনে আখের গুড়ের সাথে চিরা ভিজিয়ে খেলে শরীর সুস্থ থাকে। তোমরা তো এটা শুনে নাক ছিটকাও, যেটা তোমরা খাও না। আমাদের দেশে দুপুরের খাবারকে সাধারণত প্রধান খাদ্য হিসেবে ধরা হয়, অর্থাৎ আমরা তো দুপুরেই আসলে বেশি খাওয়া দাওয়া হয়। দুপুরের খাবারের খাদ্য উপাদান বাছার জন্য সুষম খাদ্য তালিকায় সাহায্য নিয়ে যেভাবে খাদ্য পরিকল্পনা গ্রহণ করা উচিত। গরমের দেশে মাছ প্রোটিনের উৎকৃষ্ট উৎস, তবে শীতকালে মাছের সাথে মাংসের খাবারের মাঝে বৈচিত্র্য এনে দেয়। খাবারের শেষে দই বা ফল তালিকায় থাকলে ভালো হয়, সেটা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে। আমাদের দেশে স্কুল কলেজে ছাত্রছাত্রী, চাকরিজীবীদের অনেকেই দুপুরে খাবার সময় ঠিক থাকে না, তারা বিকালে কিছু হালকা খাবার খেয়ে থাকেন। আর্থিক অবস্থা অনুযায়ী বিকালের জন্য এমন খাদ্যের ব্যবস্থা উচিত যেন সকল ধরনের খাদ্য উপাদান থাকে। রাতের খাবার সাধারণত সহজপাচ্য হওয়া উচিত, এই জন্য রাতে আমিষ জাতীয় খাবার কম খাওয়াই ভালো। অর্থাৎ রাতে যে খাবারটা খাবো ওইটা যেন আমি সহজে ডাইজেস্ট করতে পারি, এতে খাদ্য বাছাই করে উন্নত জীবনযাপন করতে পারে। এবার যদি ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড আমরা দেখি, যে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড হচ্ছে এমন এক ধরনের খাবার স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে মুখরোচক, অর্থাৎ এটার মন যে কনসেপ্ট সেটা হচ্ছে মুখরোচক, মুখে ভালো লাগে, এটার কিন্তু শরীরে কোনো উপকার নেই। স্বাস্থ্যের জন্য উৎপাদন করা হয়ে থাকে। এগুলো খেতে সুস্বাদু মনে হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় এই খাদ্য শরীরের জন্য ভালো নয়। সুস্বাদু করার জন্য এতে প্রায়শই অতিরিক্ত রাসায়নিক পদার্থ মেশানো হয়, যেগুলো অস্বাস্থ্যকর। অর্থাৎ অনেক কিছু দেখতে, তোমরা ভোক্তা অধিদপ্তরের ভিডিও দেখো না, যে কী সব মিশাচ্ছে, এগুলো কি আমাদের শরীরের পক্ষে ভালো? কখনোই না, এগুলো আমাদের শরীরের পক্ষে কখনোই ভালো না। ফাস্টফুড সাধারণত প্রচুর পরিমাণে প্রাণীর চর্বি ও চিনি থাকে। বার্গার, ফ্রাইড চিকেন, পিৎজা, চিপস, মসমসে ভাজা খাবার, কেক, বিস্কুট, উচ্চমাত্রার প্রাণীর চর্বি থাকে। সফট ড্রিঙ্ক, কোলা, লেমনের মতো গ্যাসীয় পানীয়তে অতিরিক্ত চিনি থাকে, অর্থাৎ খুব পরিমাণ চিনি। আমরা যখন অধিক পরিমাণে চর্বিযুক্ত খাবার হয় তখন আমাদের দেহে এগুলো চর্বি আকারে রূপান্তরিত হয়, এবং অধিক চিনি খেলে আমাদের দাঁত ও ত্বককে নষ্ট করে। ফাস্টফুড কখনো সুষম খাদ্যের মধ্যে পড়ে না। ফাস্টফুডে আমরা জন্য দরকারি ভিটামিন, খনিজ পদার্থের অভাব রয়েছে। ফাস্টফুডের খাবার কারণে উঠতি বয়সী ছেলেমেয়েদের দেহ স্থূলকার হয়ে যাচ্ছে, অর্থাৎ যে 30-এর বেশি হয়ে যাচ্ছে বিএমআই। প্যাকেট কৌটোজাত খাবার হচ্ছে প্রাকৃতিক সজীব খাবার, স্বাস্থ্যের জন্য ভালো। অর্থাৎ তুমি একটা বার্গার খাওয়া থেকে একটা আপেল খাও, এটা আরও তোমার শরীরের যে ভিটামিন এর পরিমাণ বৃদ্ধি করবে, এবং এটাই আসলে এখনকার টাইমে খুব রেয়ার। এবার যদি খাদ্য সংরক্ষণ দেখি, যে প্রাকৃতিক কারণে সব ধরনের খাদ্য সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য নষ্ট হওয়ার কারণগুলো হচ্ছে জীবাণু বা ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়া, আর পরিবেশের কারণে যেগুলো দ্রুত, এবং খাদ্যের মধ্যে উৎসেচকের বৃদ্ধি, পরিবেশের আর্দ্রতা, তাপে অম্লতা বৃদ্ধি পায়। যদি এটা আমরা একটু ভালো করে দেখি যে এটা কীভাবে, প্রথমত হচ্ছে দ্রুত কী হচ্ছে, এইগুলো কি আমাদের খাদ্যের উৎসেচকের বৃদ্ধি করছে, অর্থাৎ আমাদের যে উৎসেচকগুলো আছে এগুলোর পরিমাণ বৃদ্ধি হচ্ছে। পাশাপাশি কী হচ্ছে, পরিবেশের আর্দ্রতা পাচ্ছে, তাপের অম্লের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং এই পাশাপাশি এই কারণগুলো এককভাবে খাদ্যকে নষ্ট করে না। তাহলে আরও কিছু কারণ আছে, তাই না? আরও কিছু কারণ আমরা এবার ফাইন্ড আউট করব। কয়েকটি কারণ একত্রে সংগঠিত খাদ্য, যেমন কি পরিবেশে আর্দ্রতা বৃদ্ধি হলে
ফলে জীবাণুর বৃদ্ধি ঘটে, খাবারকে নষ্ট করে। অর্থাৎ অতিরিক্ত গরমে কিন্তু খাবার নষ্ট হয়। তাপমাত্রা বৃদ্ধি হলে খাদ্যবস্তুর উৎসের পরিমাণে বৃদ্ধি ঘটে এবং খাদ্যকে নষ্ট করে। জীবাণু বা ব্যাকটেরিয়া খাদ্য নষ্ট করে সেখান থেকে এক ধরনের বিষাক্ত উপাদান তৈরি করে এবং এই বিষাক্ত উপাদানগুলো হচ্ছে টক্সিন বলে। আমরা টক্সিনের সংজ্ঞা পেলাম যে এই যে টক্সিনটা আসলে কি, এবং এই টক্সিন নানা ধরনের কোনো টক্সিন আক্রান্ত হওয়াতে আমরা ফুড পয়জনিং বলে থাকি। অর্থাৎ এইটাকে আমরা কিন্তু আবার ফুড পয়জনিংও বলে থাকি, যে টক্সিনকে হয়ে থাকে আমাদের, এবং এই টক্সিন স্নায়ুতন্ত্রের আক্রমণ করে থাকে। তাহলে আমাদের ফুড পয়জনিং বলে, যেটাকে আমরা বাংলা বলি ডায়রিয়া, সেটা কি, এটা হচ্ছে টক্সিন। এবং এই টক্সিনটা কেন হয়, যে আমাদের বিষাক্ত কারণে। এবার হচ্ছে ইস্ট জাতীয় ছত্রাক, ফলের রস, টমেটোর সস, জেলি, মিষ্টি আচার, শরবত, খাবার দ্রুত নষ্ট করে ফেলে। অর্থাৎ এইগুলো আবার খাবার কিন্তু খুব বেশি দিন তুমি রাখতে পারবে না, টক গন্ধ হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়। পাউরুটি কয়েকদিন খোলা স্থানে রাখলে সেটা ছত্রাক পরে ধূসর বর্ণ আবরণ হয়ে যায়। মোলজ জাতীয় ছত্রাক যেমন মিউকর আর হচ্ছে কি অ্যাসপারজিলাস দ্বারা আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায়। কমলালেবু, টমেটো, পনির, আচার প্রভৃতি টক জাতীয় খাবার এগুলো দ্বারা নষ্ট হয়ে যায়। অর্থাৎ টক জাতীয় খাবার কিন্তু নষ্ট করে। খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা এক ঋতুর ফল, শাকসবজি অন্য ঋতুতে পেতে পারি। অর্থাৎ এইটা আমাদের যদি সেইভাবে সংরক্ষণ করা হয় আমরা কিন্তু পাবো। তা সংরক্ষণের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা থাকে কোনো ফসল উৎপাদন সংরক্ষণের মধ্যে অন্য কোনো ব্যবহার, বিভিন্ন ক্ষেত্রে স্থানান্তর বা রপ্তানি করতে পারে। কাজেই খাদ্য গুণগত মান ঠিক রেখে খাদ্য বিভিন্ন উপায়ে সংরক্ষণ ও খাদ্যজাত হতে পারে, অর্থাৎ খাদ্য ঘাটতি ঘটতে পারে। এবার যদি আমরা দেখি খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি কী আছে? খাদ্য নষ্ট হয় জীবাণু বৃদ্ধি, জীবাণু দ্বারা নিঃসৃত উৎসেচকের কারণে। অর্থাৎ এই যে জীবাণু দ্বারা বিভিন্ন উৎসেচকের কাছে, এই সব কারণেই কিন্তু খাদ্যের এই যে আমাদের সংরক্ষণ পদ্ধতিটা ব্যবহার করা হয়ে থাকে। পানি বা উষ্ণতা জীবাণু বৃদ্ধি বা উৎসেচকের ক্রিয়া ত্বরান্বিত করে খুব উপযোগী অবস্থা। অর্থাৎ এইটার কারণেই কিন্তু দেখবে যে দিন শেষে আমার খাদ্য যে সংরক্ষণ করব আমাদের অতিরিক্ত কিন্তু সমস্যা দেখা দেয় এদের কারণেই। এবার যদি দেখি যে আর কী আছে, যে ফলে এই অবস্থা খাদ্যকে দ্রুত পচনে প্রভাবিত করে, ফলে সাহায্য করে এসব বিষয়কে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। বিশেষ কিছু ব্যবস্থা অবলম্বন করে বাণিজ্যিকভাবে খাদ্য সংরক্ষণ বাজারজাত করা হয়। আমাদের বাসায় কয়েকটি পদ্ধতি আসলে আমরা দেখতে পারি। তাহলে আমরা কয়েকটা পদ্ধতি দেখি আমরা, এবং এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে বুঝতে বা করতে সুবিধা হবে। প্রথমত কি, শুষ্ককরণ, অর্থাৎ শুকানো। খাদ্যবস্তুকে শুকিয়ে খাদ্য সংরক্ষণ প্রাচীন পদ্ধতি। শুষ্ককরণে খাদ্যবস্তু পানি শুকিয়ে যায়, ফলে ছত্রাক বা জীবাণু জন্মায় এবং এনজাইম ক্রিয়াকে প্রতিহত করে। খাদ্যের অধিক দিন পর্যন্ত সংরক্ষণ রাখা যায় এই পদ্ধতিতে। এরপরে যদি আমরা দেখি যে আর কী আছে, সেটা কি, সেটা হচ্ছে রেফ্রিজারেশনের পদ্ধতিতে কাঁচা শাকসবজি, ফল, খাদ্য, বৃষ্টি জাতীয় কিছুদিন পর্যন্ত রাখা যায়। এই পদ্ধতিতে কি জীবাণুবিদ এনজাইমের ক্রিয়া কোনোদিন দীর্ঘদিন প্রতিরোধ করা যায় না, তবে ফ্রিজে বেশি দিন রাখলে কিন্তু সমস্যা হয়। এবার যদি ফ্রিজিংটা দেখি, ফ্রিজিং পদ্ধতিতে খাদ্যদ্রব্যকেও 0 ডিগ্রি ফারেনহাইটের তথা -18 ডিগ্রি সেলসিয়াস অথবা নিচের মাথায় রাখা হয়। এর ফলে খাদ্যদ্রব্য দীর্ঘদিন ভালো থাকে। ফ্রিজিং পদ্ধতিতে টাটকা শাকসবজি, ফল, ফলের রস, মাছ, মাংস সংরক্ষণ করা হয় না। এই পদ্ধতিতে প্রস্তুতকৃত খাবার, আইসক্রিম, বিভিন্ন রকমের খাবার তৈরি করে। কারণ অত যদি ফ্রিজিং করা হয় তখন কিন্তু খাদ্যের পুষ্টিগুণে একটু সমস্যা দেখা দেয়। আর হচ্ছে সংরক্ষক দ্রব্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এটাকে আমরা একটু হাইলাইটার কালি দিয়ে দেখি, আমাদের লাল কালিটা। আর সংরক্ষক দ্রব্য তো হচ্ছে রাসায়নিক পদার্থের দ্বারা খাদ্য পচন রোধ করে, এগুলোকে সংরক্ষক বা প্রিজারভেটিভ বলে। খাদ্য পচন থেকে রক্ষা করে খাদ্য যেন ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্মাতে না পারে সেজন্য রাসায়নিক সংরক্ষক ব্যবহার করা হয়। এগুলোর কোনো পুষ্টিগুণ নেই, সঠিক পরিমাণ মাত্রা জেনে খাদ্য সংরক্ষক প্রয়োগ করা উচিত। রাসায়নিক সংরক্ষক পদার্থগুলো বিভিন্ন ধরনের ব্যবহার বিভিন্ন রকম হয়ে থাকে। কয়েকটি উল্লেখযোগ্য রাসায়নিক সংরক্ষকের নাম নিচে উল্লেখ করা হলো। এগুলো ঠিক পরিমাণে মাত্রা জেনে খাদ্য প্রয়োগ করা উচিত। রাসায়নিক সংরক্ষক পদার্থগুলো বিভিন্ন ধরনের ব্যবহারে বিভিন্ন রকম। প্রথম হচ্ছে ভিনেগার, আমাদের অতি পরিচিত আচার, চাটনি, সস ইত্যাদিতে ভিনেগার ব্যবহার করা হয়, এবং এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের 5% দ্রবণকে ভিনেগার বলে। তোমরা যদি এই সংখ্যাটা মুখস্থ করে রাখো, তোমরা ভিনেগারের সংখ্যা জানো। অ্যাসিটিক অ্যাসিডের 5% দ্রবণকে ভিনেগার বলে। এরপর হচ্ছে সালফেটের লবণ, সোডিয়াম বা সোডিয়াম বিসুলফিট অ্যান্ড পটাশিয়াম মেটাবিসুলফিট ব্যবহার করে ছত্রাক বা ব্যাকটেরিয়া অন্যান্য জনজীবের কারণে প্রতিরোধ বৃদ্ধি করে থাকে। তো এই কারণে আসলে আমাদের এই যে সোডিয়াম বিসুলফিট বা পটাশিয়াম মেটাবিসুলফিট এটা ব্যবহার করে থাকে। সোডিয়াম বেনজোটি বা বেনজোইক অ্যাসিড এটা ব্যবহার করা থাকে, এটা হচ্ছে একটা লবণ, এটি বিশেষ করে ছত্রাক বৃদ্ধিতে প্রতিহত করে। ফলের রস, ফলে সোডিয়াম বেনজোয়েট খুব উপযোগী, অর্থাৎ সংরক্ষণের জন্য এটা খুব উপযোগী। কী ফলের রস, ফলের শ্বাস ইত্যাদি।
উপরের উল্লেখিত রাসায়নিক সংযোগগুলো প্রোপিওনিক অ্যাসিড এর সাথে সবরিক অ্যাসিডের লবণ সবরেটস ব্যবহার করে দই, অর্থাৎ কী কী ব্যবহার করতেছে আমরা যদি দেখি, আমরা আরেকটা গাড়িতে আন্ডারলাইন করি, বলা হচ্ছে প্রোপিওনিক অ্যাসিড, এটার সাথে হচ্ছে সরবিক অ্যাসিডের সরবেটস দিয়ে আমরা দই, মিষ্টি, মাখন, বেকারি সামগ্রী সংরক্ষণগুলো ভিন্ন ভিন্ন ধরনের খাদ্য সংরক্ষণের জন্য ভিন্ন ভিন্ন পরিমাণে ব্যবহার করতে হয়। এই রাসায়নিক মিষ্টিগুলো নির্দিষ্ট পরিমাণে ব্যবহার না করে যথেষ্ট ব্যবহার করা হচ্ছে তাহলে মানবদেহে কিরূপ প্রক্রিয়া দেখা দিতে পারে। চিনি বা লবণের দ্রবণের খাদ্য সংরক্ষণ বহুদিন বছর ধরে ব্যবহৃত হয়ে আছে। লবণের দ্রবণকে বলা হয় ব্রাইন বলে। লবণের যে দ্রবণে খাদ্য সংরক্ষণ করে তাকে কী বলে? ব্রাইন। চিনি ও লবণের ঘন দ্রবণ অভিস্রবণের দ্বারা অণুজীবগুলোকে ধ্বংস করে দেয় এবং খাদ্যকে পচন থেকে রক্ষা করে। চিনি প্রয়োগ করলে ফলের জ্যাম, জেলি, মারমালেড তৈরি হয়। পেয়ারা, আপেল, আনারস ফলকে কেটে পরিষ্কার করে চিনির ঘন দ্রবণে রেখে বায়ু নিরোধী করে দীর্ঘদিন রাখা হয়। পাশাপাশি সংরক্ষিত খাদ্য ব্যবহারের আগে যদি খাদ্য রঙের পরিবর্তন ঘটে তাহলে খাদ্য ফুলে ওঠে, খাদ্যের উপর সাদা অথবা কালো আস্তরণ সৃষ্টি হয়, খাদ্যের উপরটা পিচ্ছিল হয়ে যায় এবং তাছাড়া বুঝতে হবে খাদ্যে পচন ক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ধরনের খাদ্য গ্রহণ করা যাবে না, এগুলো খেলে ফুড পয়জনিং হতে পারে। এবার যদি খাদ্যদ্রব্য সংরক্ষণের রাসায়নিক পদার্থের ব্যবহার ও শারীরিক প্রতিক্রিয়া দেখি, অনেক সময় দুধ, মল, মাছ এমনকি ফাস্টকে পচন থেকে রক্ষা করার জন্য যথেষ্ট ফরমালিন এমন বিষাক্ত একটি রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়ে থাকে এবং এটারও যদিও খাদ্য সংরক্ষণে আদৌ কোনো ভূমিকা আছে কিনা তা যথেষ্ট সন্দেহ। খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য এটি ব্যবহার সম্পূর্ণরূপে আইনগতভাবে নিষিদ্ধ, কিন্তু আমাদের দেশে কিছু অসাধু বিবেক বর্জিত ব্যবসায়ী তারা ফরমালিনকে খাদ্য সংরক্ষণে ব্যবহার করছে। এই দীর্ঘমেয়াদী ব্যবহারে বদহজম, পাতলা পায়খানা, পেটের নানা পীড়া, শ্বাসকষ্ট, হাঁপানি, লিভার ও কিডনি নষ্ট হওয়ার, ক্যান্সারের মতো মরণব্যাধি হতে পারে। ফরমালিন দীর্ঘমেয়াদী ব্যবহারে মেয়াদের গর্ভজাত সন্তান বিকলাঙ্গ হতে পারে, অর্থাৎ কোনো গর্ভজাত সন্তান যদি এটা খায় তাহলে সে এটা বিকলাঙ্গ হতে পারে। বিভিন্ন ফল বা আম, টমেটো, কলা, পেঁপে ইত্যাদি দ্রুত পাকে এবং এই জন্য আসলে ফরমালিনের ব্যবহার করা হয়ে থাকে। তার জন্য রিপেন আছে, রিপেনের সাথে হচ্ছে এনথিলিন নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। রিপেনের পাশাপাশি কিটা ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে এনথিলিন। আম, টমেটো দ্রুত পেঁপে দ্রুত পাকে এবং এইগুলোর ফল পাকানোর জন্য ব্যবহার করলে ফলকে 7-8 দিন বাজারজাত করা উচিত, অর্থাৎ যদি খুব দ্রুত কোনো কিছু পাওয়া যায় সেটা হচ্ছে এইগুলো ব্যবহার করে করা সম্ভব, কিন্তু তা না হলে অনেক সময় 2-3 দিন বাজারজাত করাও হয়। রাসায়নিক পদার্থগুলো কার্যকারিতা ঠিক আছে এবং এর ফলে ফল খাওয়ার মানব শরীরে জটিল, অর্থাৎ এটা যদি 7-8 দিন পর খাওয়া হয় তাহলে যে শরীরে যে ক্ষতিটা হবে তার থেকে বেশি ক্ষতিটা হচ্ছে 2-3 দিন খাওয়ার পর হয়, কারণ কি জিনিসটার ক্রিয়া তখনও বিদ্যমান থাকে। ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড নামক এক ধরনের রাসায়নিক পদার্থকে ব্যবহার করে। ক্যালসিয়াম কার্বাইড যে একটি ধরনের যৌগ যা বাতাসে জলীয় বাষ্পের সংশ্লেষে উৎপন্ন করে অ্যাসিটিলিন গ্যাস, যা পরবর্তীকালে অ্যাসিটিলিন ইথানল নামক বিষাক্ত রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয়। এই স্বাস্থ্যের ভয়ানক ক্ষতি। আম যেন দ্রুত পাকে এবং গাছে দীর্ঘদিন থাকে সেজন্য দেশে কিছু আম ব্যবসায়ী কাল্টার নামক হরমোন জাতীয় রাসায়নিক পদার্থ স্প্রে করে, এর ফলে দ্রুত পরিপক্ক হয় এবং না পেকে দীর্ঘদিন গাছে থাকে। এটা স্বাস্থ্যের জন্য ভালো না। এইসব বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার প্রতিরোধ করার জন্য ভোক্তা অধিদপ্তর রক্ষায় ভোক্তা আইন আরও কঠোরভাবে প্রয়োগ করার, ইলেকট্রনিক মিডিয়া বা সংবাদপত্রের মাধ্যমে ব্যাপক প্রচার, সমাজে সচেতন বৃদ্ধি করা প্রয়োজন। এর ফলে ফল না কেনার জন্য জনগণকে সচেতন করা হতে হবে। যারা এই ধরনের রাসায়নিক পদার্থ প্রয়োগ করে তাদের ফল পাকা বা তাদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সরকারের উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত ও জনগণের সচেতনতা সবচেয়ে বেশি কার্যকর প্রভাব লক্ষ্য করতে হবে। তামাক অন্যান্য মাদক দ্রব্য। তামাক গাছের পাতা, ডাল শুকিয়ে তামাক তৈরি করা হয়, তো পাতা বা ডাল, অর্থাৎ ডাল বলতে হচ্ছে যে লাকড়ি টাইপের যেগুলো, শুকনো তামাক পাতা কুচি কুচি করে কেটে বিশেষ কাগজে মুড়িয়ে সিগারেট এবং পাতা মুড়িয়ে বিড়ি বা চুরুট বানানো হয়। এগুলোকে পুড়িয়ে ধোয়া বা বাষ্প সেবনকে আমরা ধূমপান বলি। ধূমপানের সংখ্যা কিন্তু আপনার পেলে যে আসলে এই যে মানুষ যে চুরুট খাচ্ছে বা বিড়ি বা সিগারেট এটা খাচ্ছে, এটা আসলে খুবই খারাপ। তামাক থেকে নিকোটিন নামক পদার্থ বের হয় যা মাদকদ্রব্য হিসেবে নাভিকে যেমন সাময়িকভাবে উত্তেজিত করে তেমনই নানাভাবে শরীরকে ক্ষতি করে। ধূমপান করলে নিকোটিন ছাড়া আর কোনো কিছু বিষাক্ত শরীরে প্রবেশ করে। ধূমপানের ধর উল্লেখযোগ্য বিষাক্ত গ্যাস, রাসায়নিক পদার্থ, মানব দ্রব্যের সংমিশ্রণ এবং পদার্থগুলো রক্তে হিমোগ্লোবিন, অক্সিজেন বহন ক্ষমতা কমিয়ে দেয়। এছাড়া কতগুলো 18 পদার্থ বা হাইড্রোকার্বন প্রভৃতি এতে থাকে ফুসফুসে নানা ধরনের ব্যাধি দেখা দেয়। এই দেখতে পাচ্ছি এই যে একটা সুস্থ স্বাভাবিক ফুসফুস আর এই দেখো একটা মাদক সেবনকারী। তোমরা যারা আসলে ছেলেরা আছো তোমরা তো খুবই অল্প বয়সে মাদক সেবন করো, এই জিনিসটাকে অ্যাভয়েড করো বাবা। আসলে এই জিনিসটা করে কোনো লাভ নেই। তোমার লাইফ তোমার, এই দেখো তুমি একটা সুস্থ স্বাভাবিক মানুষ, তুমি কেন তোমার শরীরটাকে জ্বালা এরকম করে দেবা? কী লাভ 2 মিনিটের ডোপামিন রিলিজ নিয়ে?
আমাদের সবচেয়ে তো মাদক হচ্ছে ধূমপান, এবং ধূমপানের মাধ্যমে মানবদের ক্ষতিকারক অবস্থা বা রোগ দেখা দিলে সেগুলো হচ্ছে ধূমপায়ীরা অন্যদের থেকে বেশি রোগাক্রান্ত হয়। ধূমপায়ীরা কোনো না কোনো রোগে ভোগে, ফুসফুসে ক্যান্সার, ঠোঁট মুখ ফোলা, ল্যারারিক্স, গলা বা মূত্রথলি ক্যান্সার, ব্রাইকেটিস, পাকস্থলিতে ক্ষতি, হৃদবাগ, রক্তজনিত রোগ, ফুসফুসে ক্যান্সার দেখা দিলে বেশিরভাগ রোগী 5 বছরের মধ্যে আসলে মৃত্যুবরণ করে। সমীক্ষায় দেখা গেছে যারা বেশি ধূমপান করে তাদের আয়ু কমে যায়। যেসব লোক ধূমপান করে না ওসব ধূমপায়ী কাছাকাছি ধূমপায়ী নির্গত ধোঁয়া প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করে শারীরিক ক্ষতি করে। অর্থাৎ এই যে জিনিসটা আবার চলে আসলাম যে তোমরা যারা ধূমপান করতেছো এটার ফলে কি তোমরা করতেছো, তোমাদের তো ক্ষতি হচ্ছে, তোমাদের আশেপাশে যে আছে তারও ক্ষতি হচ্ছে। যদি কোনো গর্ভধারিণী মায়ের পাশে বসে কেউ ধূমপান করে, ওই যে তার গর্ভে যে সন্তান আছে এই সন্তানও কিন্তু এইটার খারাপ দিক পাবে। ফলে কেউ যদি আসলে এই জিনিসগুলো থেকে বিরত হতে চাও এখনই সময় হয়ে যাও। ধূমপান বা তামাকজাত পদার্থের ব্যবহৃত নিয়ন্ত্রণ প্রচেষ্টার বাস, রেল, খোলা স্থানে, রেস্তোরাঁ, অফিস, হাসপাতালে, রেল স্টেশন এইসব জায়গায় ধূমপান করা নিষিদ্ধ। যেখানে ধূমপান করা আইনগত দণ্ডনীয়, আমাদের দেশে একটি সুনির্দিষ্ট আইনও আছে, কিন্তু দুঃখের বিষয়ে এই আইনের প্রয়োগ না থাকার কারণে মানুষ এখনও সেখানে ধূমপান করে এবং বায়ু দূষণ। প্রচলিত আইনকে কঠোরভাবে প্রয়োগ করা আবশ্যক। এ ব্যাপারে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি বিক্রয়যোগ্য তামাক পদার্থের বা মোড়কে ধূমপান শরীরের জন্য ক্ষতিকর। কথা হয় ধূমপায়ীদের জন্য অসুখ বিষয়কে বিভৎস ছবি ছাপানো বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ ওই যে সিগারেটটা কিনো না বা বিড়িটা কিনো, ওটার প্যাকেটে কিন্তু লেখা থাকে যে ধূমপান করা যাবে না, ওইটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাও মানুষ খায়। তামাক ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারের উপর নিষেধাজ্ঞা রয়েছে, যে কোনো ধরনের বিড়ি সিগারেটের বিজ্ঞাপন তোমরা টিভিতে দেখবে না। কারণ কি ওইটা নিষিদ্ধ, ওইটাকে কোনো প্রমোট জিনিস স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে সিগারেট বা তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এবার যদি আমরা মাদকাসক্তি দেখি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু ড্রাগের একটি সংজ্ঞা দিয়েছে। এখানে তিনি বলেছেন ড্রাগের সংজ্ঞাটা কি সেটা যদি দেখি, যে ড্রাগ এমন কিছু যা পদার্থ জীবিত প্রাণী গ্রহণ করে তার একাধিক স্বাভাবিক আচরণের পরিবর্তন ঘটায়। এবং ড্রাগ মানেই মাদক নয়, ড্রাগকে সাধারণত ভাষায় আমরা মাদক বলি। ক্রমাগত ড্রাগ সেবনের কারণে যখন আমাদের এমন অবস্থা ড্রাগের সাথে মানুষের একটি দৈহিক ও মানসিক সম্পর্ক গড়ে ওঠে, নিয়মিত ড্রাগ গ্রহণ না করে শারীরিক মানসিক সমস্যায় পড়ে, তাকে মাদকাসক্তি বা ড্রাগ নির্ভরতা বলে। যেমনই দেখো এই যে একটা চিত্র দেখাচ্ছে, এই লোক কি মানে মারা যাচ্ছে, চেহারা দেখলে মনে হচ্ছে ক্লান্তি, তারপরেও কিন্তু সে খেয়ে যাচ্ছে, তার হাতেই দেখো এই যে আছে। উল্লেখযোগ্য ড্রাগ যেগুলোর উপর আসক্তি হয় সেগুলোকে বিড়ি, সিগারেট, আফিমজাত পদার্থ, হিরোইন, মদ, স্ট্রিদিন, বারবিচুরেট, মানে আমি নাম উচ্চারণ করতে পারতেছি না, কোকেন, ভাং, চরস, মারিজুয়ানা, এলএসডি ইত্যাদি। অর্থাৎ এগুলোর মধ্যে হিরোইন একটি মারাত্মক ড্রাগ। অনেকে হিরোইন খায়, হিরোইন মিন্স মনে হচ্ছে কোন ধরনের নেশাদার দ্রব্য, এটা অনেকে খায়, এটা আসলে শরীরের পক্ষে অনেক খারাপ। ড্রাগের উপর কোনো ব্যক্তি আসক্তি নানাভাবে জাগতে পারে, যেমন কৌতূহল, সঙ্গদোষ, হতাশা, প্রচেষ্টা, মানসিক যন্ত্রণা থেকে ভুলে থাকার জন্য নিজে বেশি কার্যক্রম করা, পারিবারিক অশান্তি মুক্তি আশঙ্কা, পারিবারিক অভ্যাসগত, অর্থাৎ কি বন্ধুদের পাল্লায় পরে বিড়ি সিগারেট খাচ্ছি, প্রেমিকা বা গার্লফ্রেন্ডকে ছেঁকা দিয়ে দিল আমি খাচ্ছি, অথবা আমি আসলে সমাজে মিশতেছি আমার বন্ধু বান্ধবের সাথে, আমার এটা বড়ই দেখাতে হবে যার ফলে আমি খাচ্ছি, এইসব কারণে আসলে মাদকাসক্তি হয়। কিন্তু বাবা মা কোনো মাদকাসক্ত থাকলে তার সন্তান এই মাদকাসক্ত হওয়ার সবচেয়ে বিষয় কথা। ছোটোবেলা থেকে যদি দেখে যে আমার বাবা সিগারেট টানতেছে, মা সিগারেট টানছে, এটাকে নর্মালাইজ হয়ে যাচ্ছে। তো আপনারা যারা আসলে সন্তানদের যে আশেপাশে বিড়ি সিগারেট খান বা যদি বড় হবেন যখন, এটা আসলে খাবেন না, বা ছোটো ভাইদের সামনে খাবেন না, কারণ এটা খুবই খারাপ। এবং অনেক মেয়েও দেখছি আমি খায়, এটা আসলে সমাজের পরিপন্থী না। মেয়েরা মায়ের জাত, তারা যদি এইগুলো খায় তাহলে আমরা সমাজটা আসলে কি হয়ে যাচ্ছে, তাই না? আপনারা সমাজের অঙ্গীকার, আপনাদের সমাজের বাস্তবায়ন, আপনারাই তো সমাজের সব, আপনারাই তো আসলে পরবর্তী ভবিষ্যৎ। আমরা কি, আমরা তো শেষ, আমরা 2-4 বছর পর এরপর লাস্টিং করবো না, কিন্তু আপনারা তো এখনও অনেক দিন লাস্ট করবেন। বাবারা আপনাদের 2টা হাত পাও ধরে বোঝায় যে এই জিনিসটা করেন না, কারণ এটা করলে আপনারা পুরো একটা জাতি ধ্বংস হয়ে যাবেন। মাদকাসক্তি লক্ষণ কোনো দিনই মনে করবেন না যে নিজের ক্ষতি করা কুলনেস, কোনো দিন না। কুলনেসের সংখ্যা আসলে এটা না, কুলনেসের সংখ্যা হচ্ছে আপনি যখন নিজের ভালো থেকে অন্যের ক্ষতি করবেন না, এটাই আসলে কুলনেসের সংখ্যা। মাদকাসক্তির লক্ষণগুলো যদি দেখি, যে ব্যক্তি মাদকাসক্ত তার মধ্যে কিছু লক্ষণ দেখা যায়, অনেকগুলো লক্ষণ সাধারণত স্বাভাবিকের মধ্যে দেখা যায়। উল্লেখযোগ্যগুলো হচ্ছে খাওয়ার প্রতি আকর্ষণ কমে যায়, এটা সঠিক, আমি দেখেছি রিয়েল লাইফে। আমার অনেক ফ্রেন্ড আছে, অনেক গার্ডিয়ান আছে, অনেক পরিচিত লোক আছে, তাদের বলে যে খাওয়ার রুচি নেই। কারণ কি, সারাদিন বিড়ি সিগারেট খেতে থাকে, সবসময় আগোছালো থাকা, অনেকটা ভ্রমে থাকে, দৃষ্টিতে অস্বচ্ছতা, চোখ লাল হওয়া, এটা তো অবশ্যই। কোনো কিছুতে আগ্রহ না থাকে, ঘুম নেওয়া, কর্মবিমুখতা, হতাশা, অর্থাৎ ওই যে মনে হচ্ছে কিছু করতে পারছি না, একটা সিগারেট খাই, শরীরে অত্যাধিক ঘাম নিঃসরণ, সবসময় নিজেকে সবার থেকে দূরে রাখা, আলস্য, উদ্বিগ্ন মন, সংযোগ না থাকা, টাকা পয়সা চুরি করে, এমনকি মাদকের টাকার জন্য বাড়ির জিনিসপত্র ইত্যাদিও এই জন্য কাজ করে থাকে। ব্যক্তিগত ইচ্ছা বা অনিচ্ছা ছাড়া কিছু সামাজিক তথা পরিবেশের কারণে মাদক দ্রব্যের প্রতি মানুষের আকর্ষণ জমাতে পারে।
ধীরে ধীরে আসলে মাদক আসক্ত হয়ে পড়ে। মাদকাসক্তির কতগুলো কারণ নিচে ছকে দেওয়া হলো। পরিবেশগত কারণ, আরেকটা হচ্ছে পরিবারগত কারণ। পরিবেশগত কারণ হচ্ছে মাদকদ্রব্যের সহজলভ্যতা, বেকারত্ব, অসামাজিক পরিবেশ, অল্প বয়সী স্কুল থেকে বিদায়, আশেপাশে ড্রাগের রমরমা ব্যবসা। পেশাগত কারণ, অসামাজিক কাজ, অপরাধ বেশি হয় যেসব স্থানে বাস করা, আর যেখানে ড্রাগ নেওয়ার সুযোগ বা দল থাকে সে তার আশেপাশে বসবাস করা। আর পরিবারের কারণ হচ্ছে বাবা মায়ের নিয়ন্ত্রণের অভাব, হতাশা, একাকিত্ব বা নিঃসঙ্গতা, সন্তানের বেপরোয়া ভাবকে প্রশ্রয় দেওয়া, পরিবারের বিচ্ছিন্নতা বা ফ্যামিলির যে বিচ্ছিন্নতা আছে এটা, সন্তানের প্রতি যত্নহীনতা, উগ্র জীবনযাত্রা, মানসিক এবং খারাপ সহচর্য। এবার যদি আমরা দেখি যে ড্রাগের আসক্তি নিয়ন্ত্রণ, কোনো ড্রাগের উপর আসক্ততা বন্ধ করা বেশ কঠিন, কারণ ড্রাগ আসক্ত মানুষকে নিজের শরীরের মাদকের কুপ্রভাব বুঝতে পেরে সেটা ছাড়তে পারে না। সঠিক চিকিৎসা ব্যবস্থায় মাদকদ্রব্য আসক্তি কমানো যায়, তবে সেক্ষেত্রে মাদকাসক্তি ব্যক্তি যদি সহযোগিতা না পেয়ে তাহলে তাদের ব্যবস্থা নেওয়া যায় না। মাদকদ্রব্য নিরাময় বা হাসপাতাল কেন্দ্র মাদকাসক্ত মানুষকে ভর্তি করতে হবে এবং আসলে এইখান থেকেই তাদের সহানুভূতি বা চিকিৎসা নিতে হবে। প্রথমে আসক্ত ব্যক্তিকে ড্রাগ নেওয়া বন্ধুদের কাছ থেকে আলাদা করতে হবে। লক্ষ্য রাখতে হবে কোনোভাবে যেন মাদকদ্রব্য পৌঁছাতে না পারে। এরপর মানসিক চিকিৎসা করা প্রয়োজন। ড্রাগের কথা আনতে না পারে এই জন্য তাদের বিশেষ কোনো কাজে যুক্ত করতে হবে। যেমন যে কোনো মাদকদ্রব্য আসক্ত যে একেবারেই হঠাৎ কোনো বন্ধ হয়ে দেওয়া বা ধীরে ধীরে তারা কমিয়ে নেওয়া বা একেবারে শেষ করে বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে বন্ধ শারীরিকভাবে বিপর্যয় হতে পারে, ঘুম ঠিকমতো না হতে পারে, অস্থিরতা, বিদ্রোহী ভাব দেখা দিতে পারে। ডাক্তার স্নায়ু শীতলীকরণ ওষুধ অর্থাৎ যেটা ঘুমের ওষুধ এবং ঘুমের ওষুধ এবং কি অবশ্য করে চিকিৎসা করতে পারে। মাদকদ্রব্য সেবনের ক্ষেত্রে যে শুধু যে ড্রাগ মানুষের ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা তা নয়, মাদক সেবন যে কোনো পরিবারের বড় ধরনের সমস্যা বা বিশৃঙ্খলা বয়ে আনতে পারে। এই সমস্যা সামগ্রিকভাবে সমাজ ও দেশের উন্নতির পরিপন্থী। মাদকদ্রব্য ব্যবসা বা সমাজের অসাধু ব্যবসায়ী ধনী হতে থাকে, কিন্তু অন্যদিকে অর্থাৎ এটার মাধ্যমে কি যারা মাদক ব্যবসা করে তারা ধনী হচ্ছে, কিন্তু যারা এগুলো সেবন করতেছে তারা কি হচ্ছে দিনকে দিন তাদের শারীরিক বা যেই ক্ষতিটা এটা হতে যাচ্ছে। সম্ভাবনা ছাত্রী পড়ালেখা নষ্ট হওয়া থেকে শুরু করে বা অপরাধ বৃদ্ধি শুরু করে তা নয়, মাদকাসক্তির কারণে অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এছাড়া মাদকদ্রব্য সেবন ব্যবসা বাণিজ্য কঠিন নিয়ন্ত্রণে রাখতে হবে। এর জন্য ব্যক্তিগত বা সামাজিক সমাজসেবামূলক সংস্থা পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সরকারি প্রচেষ্টা মাদকদ্রব্যের নিয়ন্ত্রণে ফলপ্রসূ হতে পারে। সামাজিক প্রতিষ্ঠানে দেখি মাদকাসক্ত ব্যক্তিদের খুঁজে বের করা, তাদের ঘৃণা না করা এবং সহানুভূতি চিকিৎসা করা, জানাতে তাতে তারা মাদকের এই যে কালো থাবা আছে এটা থেকে বেরিয়ে আসতে পারে। মাদকাসক্ত ব্যক্তিকে তার পরিবারের প্রশিক্ষণপ্রাপ্ত সঠিক পরামর্শ দেওয়া, পুনর্বাসন করে সমাজের স্বাভাবিক স্রোতে এনে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। সরকারি প্রচেষ্টাকেই মাদক সেবন বিক্রয় নিষিদ্ধ করা, আইন প্রয়োগ করা, মাদক সেবনের কুপ্রভাবগুলো সরাসরি প্রচার মাধ্যমে দ্বারা প্রতিহত করা। তারপর সমাজে যেসব দেশে মাদক নিয়ন্ত্রণ আইন বলবৎ আছে আইনগুলো যথাযথভাবে প্রয়োগ হলে মাদকের বিষাক্ত ছবল বা মানুষের দেশকে অনেকগুলো বাঁচানো সম্ভব। এবার দেখে সর্বশেষ এইডস হচ্ছে সারা বিশ্বে সৃষ্টি রোগ বহনকারী হচ্ছে এইডস, বিশ্বে সংক্রামক রোগ। 1981 খ্রিস্টাব্দে প্রথম আমেরিকা এইডস চিহ্নিত এবং সক্ষণ থেকে সরাসরি এইডস মরণব্যাধি হিসেবে পরিগণিত হয়েছে। আফ্রিকার দেশগুলোতে এর প্রকোপ সবচেয়ে বেশি। প্রাকৃতিক নিয়মে সব দেশের মানুষের দেহের রোগ জীবাণু আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা থাকে এক ইমিউনিটি বলে। আমাদের রক্তের মধ্যে এমন একটা ইমিউন সিস্টেম বলি না যে আমরা তোমার শরীরের ইমিউন সিস্টেম খারাপ মানে কি তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা খারাপ, আমাদের রক্তের মধ্যে এমন কিছু ব্যবস্থা আছে যার মাধ্যমে প্রাকৃতিকভাবে সরকার সবসময় জীবাণুর সংক্রমক প্রতিরোধ করতে পারে। রক্তের লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রস্তুতের মাধ্যমে জীবাণুর আক্রমণ প্রতিহত করতে পারে। এইডসের আক্রান্ত ব্যক্তি নিজস্ব কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং এক আক্রান্ত রোগীর মৃত্যু ঘটে। এজন্য রোগটির নাম দেওয়া হয়ে থাকে অ্যাকুয়ার্ড হিউম্যান ডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটা হচ্ছে এইডস। আমরা যদি ইংরেজিতে একটু ভালো করে দেখি অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, যাকে এইডস বলে। এবং এটা যে ভাইরাস হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস অর্থাৎ HIV ভাইরাস, সেটার মাধ্যমে আসলে আমাদের এই রোগটা হয়ে থাকে। তাহলে HIV হচ্ছে সংক্ষেপে HIV বলে, এবং এই এইডস রোগের সংক্রামক হচ্ছে HIV, অর্থাৎ HIV হচ্ছে ভাইরাস, এইডস হচ্ছে রোগ। এইডস রোগের কারণ HIV দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়, অর্থাৎ HIV যারা হয় তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। দেহের রক্তস্রোতে প্রবেশ করার পর HIV রক্তের শ্বেতকণিকা অর্থাৎ যেটা হচ্ছে হোয়াইট সেল যেটা থাকে রক্তের, এটা হচ্ছে টিম্পোসাইটকে আক্রমণ করে। মানে এরই মাধ্যমে আসলে যে আমাদের টিম্পোসাইটটা এটা আক্রমণ হয়, এর কারণে এগুলো নষ্ট হয়ে যাওয়া দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরে নানা রকমের বিরল রোগের সংক্রমণ ঘটে এবং তার মধ্যে উল্লেখযোগ্য শ্বাসতন্ত্রের রোগের, মস্তিষ্কের রোগ প্রতিরোধের, দেহে কোনো রোগ লক্ষণ করা যায় না। এবং HIV সংক্রমণের প্রথম 5 থেকে 10 সাধারণ মানুষের কোনো দেহের লক্ষণ প্রকাশই হয় না। এসবের জন্য দেহের ছত্রাক নানা ধরনের জিনিসপত্র আসলে এগুলো কাজ করে থাকে। এবার যদি দেখি যে আসলে কি এই রোগের
দেশ আক্রান্ত হতে পারে ইতিমধ্যে অনেকই তথ্যই জানা গেছে, এবং এটাই আসলে মানুষের কাজ করে থাকে। এবং সমকামী কিংবা অর্থাৎ প্রধানত যৌনক্রিয়ার মাধ্যমে আক্রান্ত ব্যক্তির দেহ হিসেবে সুস্থ এটার পরিমাপ দেখা যায়, অর্থাৎ কি যে অর্থাৎ যারা আসলে বিভিন্ন ধরনের অপরিকল্পিত বা যেটাকে বলা হয়ে থাকে যে প্রিপ্ল্যান না, এবং এটা মেইন হচ্ছে কি অনৈতিক কাজ, বাংলা কথা, যারা অনৈতিক কাজ বা অনিরাপদ কাজ করে তাদের আসলে এই রোগটা হয়ে থাকে। সমকামী অর্থাৎ কিংবা নারী পুরুষের মধ্যে অনিরাপদ অর্থাৎ আনপ্রোটেক্টেড বা অনিয়ন্ত্রিত যৌন সংযোগের মাধ্যমে জ্যাসমিন হচ্ছে যে আমাদের যেই জৈবিক ক্রিয়াটা আছে অর্থাৎ শারীরিক যে ক্রিয়াটা, এইটা যদি আমাদের আনপ্রোটেক্টেড ওয়েতে করা হয় তাহলে এটা কিন্তু আমাদের পক্ষে ক্ষতিকর। এবং অনিয়ন্ত্রিত মাধ্যমে ভাইরাস সংক্রমিত হতে পারে। গর্ভবতী নারী এ রোগে আক্রান্ত হলে তার সন্তানের মধ্যে রোগ দেখা দিতে পারে। মায়ের বুকে দুধের মাধ্যমে আক্রান্ত নারীর দেহ সদ্যজাত শিশুদের এইচআইভি সঞ্চারিত হতে পারে। এছাড়া রক্ত সঞ্চালনের সময় এইডস আক্রান্ত ব্যক্তির রক্তের কিংবা মাদক ব্যবহারকারীদের একই সিরিজের বহুজনের ব্যবহারের মাধ্যমে এইচআইভি সঞ্চারিত হতে থাকে। খাদ্য, পানি, মশা, কীটপতঙ্গ অথবা এইডস রোগের সাধারণত স্পর্শদ্বারা এই রোগের সংক্রমণের আশঙ্কা থাকে না, তবে রক্ত, বীর্য ইত্যাদি ধরনের আসলে তরলের মাধ্যমে এইডস সংক্রমণের আশঙ্কা থেকে যায়। এইডস প্রতিরোধের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইচআইভি সংক্রমণ কীভাবে ঘটে সে সম্বন্ধে সবাইকে শিক্ষা দেওয়া। অন্যদিকে সংক্রমিত না হওয়ার ব্যবস্থা অবলম্বন করে নিজেকে এইচআইভি সংক্রমণ থেকে সুরক্ষিত রাখা। রক্তদান বা গ্রহণ, অনিয়ন্ত্রিত অনিরাপদ যৌন সম্পর্ক, মাদক ব্যবহারকারীদের সিরিঞ্জের মাধ্যমে এইচআইভি সংক্রমণের ঝুঁকি সম্বন্ধে অতিবিত করে এইডস রোগের বিস্তার কমানো যায়। সরকার এবং বিভিন্ন সামাজিক সংস্থা মরণব্যাধি এইডস সংক্রমণ কীভাবে ঘটে তার সম্বন্ধে জনসচেতনতা সৃষ্টি করে এবং তা মুক্ত করা যেতে পারে। অর্থাৎ এর মাধ্যমে যে এইডসের যে প্রচলন এইটা কিন্তু বন্ধ করা সম্ভব। এবার যদি আমরা দেখি যে কিভাবে কি কাজ করে, সম্প্রতি অস্থিমজ্জা প্রতিস্থাপনের পরীক্ষামূলক কিছু এইডস রোগীকে পুরোপুরি রোগমুক্ত করা হয়েছে। অর্থাৎ এটা সম্প্রতি একটা চেষ্টা চালানো হয়েছে এবং যেটার মাধ্যমে আসলে অনেকেই রোগমুক্ত করা হয়েছে। এছাড়া মুখে ওষুধ নিয়ন্ত্রণ রাখা যায়, যদিও তা পুরোপুরি সরে না। অর্থাৎ পুরোপুরি এইভাবে যদি আমরা ওষুধ নিয়ে খাই তাহলে কিন্তু অনেক সময় এটা আমাদের সারে না। এবার দেখি যে স্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা বিশ্রাম, অর্থাৎ আমাদের শরীরচর্চার যদি বিশ্রামের কীভাবে কী কাজ করে বা এটার কী সেটা যদি আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে শরীর মানুষের প্রথম পরিচয়। অর্থাৎ শরীর, আমরা যে মানুষ তার আগে সর্বপ্রথম পরিচয় কি আমাদের শরীর। আমাদের যদি শরীর না থাকতো আমরা কি মানুষ হতাম বা আমাদের মানুষ হিসেবে কেউ আখ্যা দিত না। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম। তাই শরীরকে মানুষের জীবন সংগ্রামের সব থেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার বলা যেতে পারে। অর্থাৎ শরীরকে তাহলে আমাদের সব থেকে বড় হাতিয়ার হিসেবে বড় করা যেতে পারে। এরপরে যদি দেখি যে এই হাতিয়ারকে ঠিক রাখার দায়িত্ব আমাদেরই, অর্থাৎ এই যে হাতিয়ার এই হাতিয়ারকে ঠিক রাখার দায়িত্ব আমাদেরই। শরীরকে ঠিক রাখার জন্য চাই সুষম খাদ্যের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম, এর মধ্যে গড়ে ওঠে নিয়মিত শারীরিক দৃঢ়তা। মানুষের জীবনকে নিয়মিতভাবে ঘুম, খাওয়া, বিশ্রাম নেওয়া আবশ্যক। এগুলো মানুষের শরীরের বিভিন্ন অংশকে সঠিকক্রমে কার্যক্রমে সাহায্য করে, তবে মনে রাখতে হবে এগুলো কোনোভাবেই শরীরের সুপ্ত সম্পদকে বিকাশ ঘটাতে সাহায্য করে না। বিকাশ একমাত্র নিয়মিত বা শরীরচর্চা বা ব্যায়ামের মধ্যে দিয়েই সম্ভব হতে পারে। আমাদের সকলের জানি স্নায়ুতন্ত্র শরীরের মাংসপেশি নিয়ন্ত্রণ করে, তাই যদি নিয়মিত মাংসপেশির ব্যায়াম করি তাহলে স্নায়ুতন্ত্র থেকে সহজ ও সক্রিয় করে তোলা যাবে। এই ফলে স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটবে। শুধু তাই না, নিয়মিত শরীরচর্চার মধ্যে দিয়ে শরীরের দেহের যে দেহতন্ত্র আছে, জীবনের তন্ত্রগুলোকে সক্রিয় করে তোলা যায়। তাহলে সেগুলোকে পর্যাপ্ত বিকাশ ঘটবে এবং তার ফলে আমাদের দৈনিক কাজ সম্পাদন করার ক্ষমতা অনেকাংশ বেড়ে যাবে। নিয়মিত কয়েক ঘন্টা কয়েক মিনিট শরীরচর্চার মধ্যে দিয়ে এই শরীরের পরিপাক করার ক্ষমতা বাড়তে পারে, রক্ত চলাচলের ক্ষমতা ভালো করতে পারবে, পাচন ক্ষমতা ভালো হতে পারবে, শ্বাস প্রশ্বাস ভালো হবে, শরীরের তাপ নিয়ন্ত্রণ আরও সুস্থ হবে। এক কথায় বলা যায় একটা সুস্থ শরীরের অধিকারী হওয়া যাবে। মনে রাখতে হবে মাংসপেশির সক্রিয়তা এইসব ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের নিয়মিত এমন কিছু শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে চর্চা হবে যেমন শরীরের প্রধান মাংসপেশিগুলো সক্রিয় উত্তেজিত হওয়ার সুযোগ পায়। বয়স, দৈহিক গঠন, সাধারণ স্বাস্থ্য প্রভৃতি বিবেচনা করে ব্যায়ামের অভ্যাস ঠিক করা। ব্যায়াম যে শুধু নিরানন্দ পরিশ্রমের একটি বিষয় তা নয়, সকল খেলাধুলা একদিকে আনন্দের ব্যাপারে, অন্যদিকে শারীরিক ব্যায়ামও বটে। আজকাল ছেলেরা মেয়েরা সমানভাবে দৌড়ঝাঁপ, সাঁতার, হাঁটা, সাইকেল চালানো, কারাতেই ইত্যাদি ধরনের শুরু থেকে ফুটবল, টেনিস, হকি তাই সব খেলছে। আর শরীর থেকে ঠিক রাখার জন্য শুধু যে নিয়ম ব্যায়াম তা ঠিক নয়, জীবনযাত্রা যেভাবে সুস্থ হয়। একজন মানুষ প্রতিদিন 8 থেকে 10,000 পদক্ষেপ, স্টেপস যেটাকে আমরা বলি, আর স্টেপ মানে আবার কিন্তু জুতা না, তাহলে সে সুস্থ বা নিরোগ একটি দীর্ঘ জীবন আশা করতে পারো। অত্যাধিক পরিশ্রমের ফলে মানুষের ক্লান্ত হয়ে পড়ে এবং শরীরের বেশিরভাগ অবশ্যই আসে। তখন শরীরকে কিছুক্ষণ নিষ্ক্রিয় অবস্থায় আরাম করে আমরা বিশ্রাম বলি। তাহলে বিশ্রামের সংজ্ঞা বললাম, এবং ঘুমই হচ্ছে শ্রেষ্ঠ বিশ্রাম। অর্থাৎ ঘুমানোর উপরে কোনো ওষুধ নাই, মানে না যে সে ঘুমের উপরে কোনো ওষুধ নাই, সেরকম ঘুমানোর উপর আসলে কোনো ধরনের কোনো রেস্ট নাই।
দেহ ও মনকে সুস্থ, অর্থাৎ দেহ এবং মনকে যদি সুস্থ রাখতে হয় প্রথমত হচ্ছে কমপক্ষে 6 ঘন্টা ঘুমের প্রয়োজন, কিন্তু এটা হচ্ছে অ্যাটলিস্ট। এটার এক্সট্রাও আছে যে তোমরা চাইলে থেকে বেশি ঘুমাতে পারো। বালক বালিকাদের জন্য 8 থেকে 9 ঘন্টা এবং শিশুদের জন্য 10 থেকে 12 ঘন্টা ঘুমানো মাস্ট। এবং তাছাড়া যদি আমরা দেখি যে এটা কীভাবে কাজ করে বা কীভাবে না করে, সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন কাজের মাধ্যমে অবশ্যই দিনের বেলা পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। শুধু শারীরিক বিশ্রাম নিলেই তো হচ্ছে না, মানসিক বিশ্রামও প্রয়োজন আছে। কেবল শারীরিক না, মনের বিশ্রামও প্রয়োজন। শরীর ও মন সমস্ত উদ্বেগ, দুশ্চিন্তা, অশান্তি একেবারে দূর করে দেহ মনকে একত্র করে নির্ধার করে সঁপে পারলে তবেই তো দেহ মনের প্রকৃত বিশ্রাম হয়। অনেক সময় দেখা যায় এক কাজ থেকে অন্য কাজ নিবেশ করে শরীর ও মনকে বিশ্রাম দেওয়া যায়। একে কর্মান্তরের মাধ্যমে বিশ্রাম করা বিশ্রাম বলা হয়, আর একটা কায়িক শ্রমের চিত্তবিনোদনের বিশ্রামের নামান্তর। তাই কঠিন মানসিক পরিশ্রমের পর কর্মান্তর বিশ্রাম খোঁজার একটা উপায়। বিখ্যাত লেখকদের অনেকেই দেখা গেছে ঘন্টার পর ঘন্টা ফাউন্ট পেন আবিষ্কার করে যাচ্ছেন। এতে কিন্তু তারা আসলে তার কাজের মাধ্যমে বিশ্রাম করেন। কারণ কি, অনেকে ছবি আঁকেন, অনেকে ব্যাগান চর্চা করেন, এগুলো আসলে কি কাজ করতেছে, কিন্তু মানসিক মেন্টাল রিলিফটা হচ্ছে, এবং মেন্টাল হেলথ হচ্ছে সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এরই মাধ্যমে আমাদের প্রথম অধ্যায়টা শেষ হলো। খুবই একটা বড় অধ্যায় ছিল, ক্লাসটা হয়তো 1 ঘন্টা প্লাস চলে গেছে। এখন কিছু করার নেই, তোমাদের যদি সকল কিছু বুঝিয়ে আমার আঘাত হতো তো এইটা ছাড়া কোনো উপায় ছিল না। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, পড়াশোনা করতে থাকবে। আসসালামু আলাইকুম।